ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ক্লাসটি দেখতেছ সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের নবম অধ্যায়, যার শিরোনাম হচ্ছে আলোর প্রতিসরণ। এই অধ্যায়ের উপর এটি হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। এর আগের ক্লাসে আমরা আলোর প্রতিসরণের বেসিক আলোচনাগুলো করেছি, আলোর প্রতিসরাঙ্ক নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোর প্রতিসরণ সংক্রান্ত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এটা খুবই অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জিনিস এবং ইন্টারেস্টিংও সেই সাথে। তো আমরা শুরু করি। আলোর প্রতিফলন সম্পর্কে আলোচনা করার সময় বলা হয়েছিল, যখন অত্যন্ত নিখুঁত এবং পূর্ণাঙ্গ প্রতিফলন প্রয়োজন হয় তখন আয়না ব্যবহার না করে পুরোপুরি স্বচ্ছ মাধ্যম ব্যবহার করে এক ধরনের প্রতিফলন করানো হয়। তাহলে আমরা এতদিন জেনেছি আলোর প্রতিফলন আয়নাতেই সবচেয়ে ভালো হয়, বাট 100% যদি প্রতিফলন আমরা পেতে চাই সেক্ষেত্রে আয়না না, বরং স্বচ্ছ প্রতিসারক মাধ্যম দিয়েই 100% প্রতিফলন পাওয়া যায়। এই প্রতিফলনের নাম হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে এটা কিভাবে পাওয়া যায় সেটি আমরা দেখব একটু পরেই। এটি অত্যন্ত সহজ এবং চমকপ্রদ একটি প্রক্রিয়া, যেখানে প্রতিসরণের নিয়ম ব্যবহার করে আলোকরশ্মিটি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে পাঠাতে হয় মাত্র। তাহলে এখানে একটা ইনফরমেশন আছে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার জন্য আলোকরশ্মিটা কি হতে হবে? ঘন থেকে হালকা মাধ্যমে যেতে হবে। কেন যেতে হবে আমরা পরে দেখতেছি, কিন্তু আপাতত মাথায় রাখো যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য রশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে নয়। ঠিক আছে, ওকে। আমরা এর মাঝে জেনে গেছি এবং অনেকবার ব্যবহার করেছি, প্রতিসরণের সূত্র হচ্ছে n1 sin θ 1 ইজ ইকুয়াল টু n2 sin θ 2। এটাকে যদি আমি তোমাদের জন্য একটু রিমাইন্ড করে দেই, তাহলে এইরকম যদি একটা মাধ্যম থেকে কি হয়, আলো আরেকটা মাধ্যমে এসে পড়ে, তাহলে সেটি যদি এই দিকে আলো প্রতিফলিত হয়, তাহলে যদি উপরেরটা ঘন হয় তাহলে হালকা মাধ্যমের ক্ষেত্রে কেমন হবে? এটা দূরে সরে যাবে। ঠিক আছে, আর ঘন মাধ্যমের ক্ষেত্রে কি হবে? এটা কাছে সরে আসবে। ঘন মাধ্যমের ক্ষেত্রে এটা কি হবে? কাছে, এরকম হতে পারে। যদি এটা উপরেরটা যদি কি হয়, ঘন হয়, আর নিচেরটা যদি হালকা হয়, তাহলে কি হবে তোমার? এইটা হবে। ঠিক আছে, আর যদি উপরেরটা হালকা হয় আর নিচেরটা যদি ঘন হয়, তাহলে এটা কি হবে? অভিলম্বের দিকে বেঁকে যাবে। এই ঘটনাটা ঘটবে। তো সেক্ষেত্রে যদি এই কোণটা হয় কি θ1, আর এই কোণ যে কোনো এটা হোক বা ওটা হোক, এটা যদি হয় θ2, এবং উপরের যে মাধ্যম আছে তার প্রতিসরণাঙ্ক যদি হয় n1, আর দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক যদি হয় n2, সেক্ষেত্রে এই সূত্রটা হচ্ছে যে ওই কোনো একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইন্টু ওই মাধ্যমের আপতন কোণ, কোণের কি সাইন অনুপাত, ইজ ইকুয়াল টু যে মাধ্যমে আলোটা প্রবেশ করলো তার প্রতিসরণাঙ্ক ইন্টু সেখানকার প্রতিসরণ কোণের সাইন অনুপাত। তো এইভাবে এই সূত্রটা আসছে। আমি এটা আবার বলে দিলাম। অর্থাৎ যদি n1 থেকে n2 বড় হয়, তাহলে θ1 থেকে θ2 বড় হবে। তাহলে আমরা কি দেখলাম? যদি প্রতিসরণাঙ্কটা এখান থেকে আমরা কি দেখতে পাইতেছি, এই যে এই জিনিস দুইটার মধ্যে যদি n1 বড় হয়, n1 যদি বড় হয়, n1 গ্রেটার দেন যদি n2, n1 বড়, তাহলে অবশ্যই আমাদের কি হতে হবে? θ1 কে ছোট হওয়া লাগবে, তাই কিনা? θ1 ছোট হইতে হবে। বুঝতে পারছো বিষয়টা? যে আমরা যদি এইরকম দেখি যে এ বি সমান যদি সিডি হয়, তাহলে এ এর মান মনে করো 2 আর বি এর মান 4, বি এর মান মনে করো যে 16, সরি, বি এর মান, এ এর মান 2 আর বি এর মান হচ্ছে কত? 9। আর এবার সি এর মান মনে করো যে 3। সি এর মান দেখো বি এর মানের চেয়ে সি এর মানটা কি বেশি হয়ে গেছে, তার মানে এ এর মানের চেয়ে সি এর মান বেশি, তাহলে ডি এর মান অবশ্যই বি এর মানের চেয়ে কি হইতে হবে? কম হইতে হবে। এখানে দেখো 6। তাহলে দেখো, তার কারণ দুইটা জিনিসের গুণফল তো সেম হওয়া লাগবে। তাহলে একটা যদি এখানে 2 আর এখানে 3, তাহলে এর এইটা ছোট আর এটা বড়, তার মানে অবশ্যই দ্বিতীয় যে মানটা আছে
সেই মানটার জন্য এটা বড় হইতে হবে আর এটা ছোট হইতে হবে, নইলে তো গুণফল মিলবে না। যদি দুইটাই বড় হয় তাহলে কি গুণফল মিলবে? প্রথম পদটাও বড়, দ্বিতীয় পদটাও 9-এর চেয়ে বড়, তো তাহলে তো 30 হয়ে যাবে, গুণফল মিলবে না। অর্থাৎ দুইটা পদের গুণফল যদি আর দুইটা পদের গুণফলের সমান হয় তাহলে কি হবে? ওই দুইটা প্রথম পেয়ারের একটা যদি বড় হয় একটা যদি ছোট হয় তাহলে বিপরীতটার কি হতে উল্টাটা হইতে হবে। ঠিক আছে, সে ওই রকম যে n1 যদি বড় হয় তাহলে θ1 কে অবশ্যই ছোট হওয়া লাগবে, n2 যদি n2 এখানে ছোট তাহলে θ2 অবশ্যই বড় হবে। ঠিক আছে, আবার উল্টোটা যেটা বললাম, যদি n1 লেস দ্যান n2 হয় তাহলে ডেফিনেটলি θ1 গ্রেটার দ্যান কি হইতে হবে? θ2 হইতে হবে, নইলে কি হবে না? গুণফলটা সমান হবে না। ওকে, তো আচ্ছা, থিটার মান বেশি হলে সাইন থিটার মান বেশি হয়, কস থিটা হলে আবার উল্টাটা হইতো। সাইন থিটার ক্ষেত্রে বাই দ্য এটা যদি আমি তোমাকে বলে দিই যে থিটার মান যত বেশি হয় সাইন থিটার মান তত বেশি হয়, কস থিটার ক্ষেত্রে বিপরীত, কিন্তু সাইন থিটার ক্ষেত্রে এটাই। আচ্ছা, যাই হোক, তো যদি এটা ঘন হয় তাহলে আমরা বললাম কি এই মাধ্যমটা যদি ঘন হয় তাহলে ঘন হলে কি হবে? n1 বড় হবে, ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি, তার মানে n1 যদি বেশি হয় তাহলে θ2টা কি হবে? বড় হবে, θ2 কি হবে? বড় হবে। তার মানে যখন আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখন কি হবে? প্রতিসরণ কোণের মান আপতন কোণের মানের চেয়ে বড় হবে। ঠিক আছে, ধরা যাক তুমি একটি ঘন মাধ্যম n2 থেকে একটি আলোকরশ্মি হালকা মাধ্যম n1 এর দিকে পাঠাচ্ছ এবং প্রতিসরণ এবং প্রতিফলনের নিয়ম অনুযায়ী খানিকটা আলো প্রতিফলিত হবে এবং খানিকটা প্রতিসরিত হবে। এবার θ2 অল্প অল্প করে বাড়াতে থাকলে θ1 বাড়তে থাকবে, যেহেতু θ2 থেকে θ1 বড়, কাজেই θ2 লেস দ্যান 90 থাকতেই θ1 90 হয়ে যাবে এবং এরপর আলোর প্রতিসরিত হওয়ার আর কোনো সুযোগ থাকবে না। তো এই জিনিসটাকে যদি আমরা একটা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ওকে, তো আমরা আচ্ছা এখানে দেখো যে আমরা ধরে নিলাম এখানে এখানে আঁকি, তো দেখো এখানে এইটা হচ্ছে আমাদের বিভেদ তল। ঠিক আছে, এটা হচ্ছে বিভেদ তল, উপরের মাধ্যমটা এটা হচ্ছে 1 নম্বর মাধ্যম, মাধ্যম 1, এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে কি ঘন মাধ্যম, তার প্রতিসরণাঙ্ক 1, আর এটা হচ্ছে কি হালকা মাধ্যম, এটা হচ্ছে 2 নম্বর মাধ্যম আর এর প্রতিসরণাঙ্ক হচ্ছে n2। তাহলে এখানে আমরা n2 গ্রেটার দ্যান n1 গ্রেটার দ্যান n2, অর্থাৎ এটা হচ্ছে সরি এটা হালকা মাধ্যম, এটা হচ্ছে কি মাধ্যম? হালকা, আর এটা হচ্ছে ঘন। ঠিক আছে, এটা হচ্ছে ঘন, তাহলে n2 যেহেতু ঘন মাধ্যম তাহলে n2টাই কি হবে? n2 গ্রেটার দ্যান n1। ঠিক আছে, তো এটা আমরা কি করি, এখানে একটা অভিলম্ব আঁকি। দ্বিতীয় মাধ্যম, অর্থাৎ দ্বিতীয় মাধ্যম থেকে প্রথম মাধ্যমে আলো প্রতিসরিত হচ্ছে, তো ধরে নাও যে আলোটা এখান থেকে কি হবে? এই বরাবর কি হলো? আলোটা পড়লো। ঠিক আছে, তো আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে সেই আলোটা তো যাওয়ার কথা ছিল কি এরকম সোজা, তাই না? কিন্তু আমরা জানি যখন আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে যদি θn2 বড় তার মানে কি হবে? θ1 বড় হবে, তাই কি না? যেহেতু n1 ছোট তার মানে θ1টা কি হবে? বড় হবে, তার মানে আলোটা কি হবে? এই দিকে বেঁকে যাবে। ঠিক আছে, এই দিকে বেঁকে যাবে, ভালো কথা। এরপর যদি আমরা আপাতত রশ্মিটাকে আরেকটু কি করে দেই, আপতিত রশ্মিটাকে যদি আরো বাড়ায় দেই, ঠিক আছে, আপতিত রশ্মিটাকে যদি আরো বাড়ায় দেই তাহলে প্রতিফলিত রশ্মিটা কি হবে? এবার আরো বেড়ে যাবে, তাই না? এবার যদি আমরা আপতিত রশ্মিটাকে কি করি, আরো বাড়ায় দেই, তাহলে দেখা যাবে যে এই আপতিত রশ্মিটা, এটাকে লাল দেই, আপতিত রশ্মিটা দেখো 90 ডিগ্রি হওয়ার আগেই কি হয়ে যাবে, তাই কি না? এটা কি হয়ে যাবে? প্রতিসরিত রশ্মিটা 90 ডিগ্রি হয়ে যাবে, হবে না? তার কারণ কি, এটা তো কি হচ্ছে, প্রতিসরিত রশ্মিটা তো
সবসময় বড় থাকতে চায়, তার মানে আপতন যে কোণটা, আপতন কোণটা 90 ডিগ্রি হওয়ার আগেই প্রতিসরণ কোণ কি হবে, হবে। যদি আমরা ধরে নেই যে 10 ডিগ্রি আপতন, মানে উদাহরণ হিসেবে যদি ধরি নেই যে আপতন কোণের মান θ2 আর এটা হচ্ছে θ1, প্রত্যেক ক্ষেত্রে 10 ডিগ্রি, মানে এমন একটা মাধ্যম নেওয়া হয়েছে 10 ডিগ্রি করে বেড়ে যায়। তাহলে এটা যদি 50 হয় তাহলে এটা কত হবে, 60 হবে। এটা যদি 70 হয় তাহলে এটা কি হবে, 80 হবে। আর এটা যদি 80 হয় তাহলে এটা কি হবে, 90 হবে। উদাহরণ হিসেবে দিলাম। তার মানে আপতন কোণের মান 80 হইতেই প্রতিসরণ কোণের মান কত হয়ে গেল, 90 হয়ে গেল, তাই না? তার মানে আলো আর প্রতিসরিত হইল কি, আলোর প্রতিসরণ মানে কি, প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে কি ফেরত যাওয়া, প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে ফেরত যাওয়া। এখানে কিন্তু আলো আর দ্বিতীয় মাধ্যমে, এটা এই মাধ্যম থেকে এই দিকে আর গেলই না। এখন কথার কথা, যদি আমি এইটাকে কি করে দেই, 81 করে দেই, উদাহরণ হিসেবে এখানে যে 81 করে দেই, তাহলে এখানে কত হবে বলো তো, তাহলে কি হবে, 91 হয়ে যাবে। তার মানে এখানে যদি আমি একটু বাড়ায় দেই তাহলে এবার আলোটা কি হবে, আর ওই মাধ্যমে যাবে না, প্রতিসরণ কোণের মাধ্যমে 90-এর চেয়ে বেশি হয়ে যাবে। এটা তো 80-র চেয়ে বেশি হয়েছে, তাই না? উদাহরণ হিসাবে এটা যদি আমি 85 করে দেই তাহলে এটা কত হয়ে যাবে, 95 হয়ে যাবে না? তার মানে 95 যখন হবে তখন আলোটা কি হইলো, আর দ্বিতীয় মাধ্যমে গেলই না, প্রথম মাধ্যমেই ফিরে আসলো। এই যে কেস, এই কেসটাকেই বলা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তো এটা যাওয়ার আগে আমরা আর একটা টার্ম শিখবো। সেই টার্মটা হচ্ছে এরকম যে, এই যে আপতন কোণ, এই যে আপতন কোণের মান, এই আপতন কোণের মানের কারণে প্রতিসরণ কোণের মান কত ডিগ্রি হয়েছে, 90 ডিগ্রি হয়েছে। তো এটা কখন পসিবল হচ্ছে, যখন আলো ঘন থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, তাই না? যদি হালকা থেকে আলো ঘন মাধ্যমে আসে তাহলে কি এটা পসিবল হবে? হালকা থেকে ঘন মাধ্যমে আসলে কিন্তু এটা পসিবল হবে না। কেন পসিবল হবে না দেখো, হালকা থেকে ঘনতে আসলে এটা পসিবল হবে না। মনে করো উপরেরটা হালকা মাধ্যম, তাহলে এখানে মনে করো আলো এই অ্যাঙ্গেলে পড়তেছে, তাহলে এখানে কি হবে, অ্যাঙ্গেলের মান কমে যাবে। আমরা ঘন থেকে, আলো যদি হালকা থেকে ঘনতে আসে, এটা মনে করো হালকা আর এটা হচ্ছে কি ঘন, তাই না? তো এখানে তো আপতন কোণের মান যখন 90 ডিগ্রি, আপতন কোণের মান বেশি আর প্রতিসরণ কোণের মান কি এখানে কম। সেক্ষেত্রে আমরা যদি এইভাবে ধরি, তাহলে আপতন কোণের মান যদি 80 হয় তাহলে প্রতিসরণ কোণের মান 80-র চেয়ে কম হবে, ধরে নিই 70, ঠিক আছে? তাহলে এটা যদি ইভেন 90ও হয়ে যায় তাহলে এটা কত ডিগ্রি হবে, 80 ডিগ্রি হবে। তার মানে আপতন কোণ যদি, কথার কথা 90 তো হওয়া পসিবল না, 90 হলে তো সোজা চলে যাবে, 90-এর চেয়ে একটুখানি বেশি, মনে করো 89, 90-এর চেয়ে একটুখানি বেশি, মনে করো 89, তাহলে প্রতিসরণ কোণের মান কত হবে, আরো ওটার চেয়ে একটুখানি কম হবে, 89 হলে 88 হবে, সামথিং হবে। তার মানে এখানে যেহেতু অ্যাঙ্গেলের মানটা কি, প্রতিসরণ কোণের মান যেহেতু কম থাকতেছে, তো আপতন কোণের মান সর্বোচ্চ 90ও যদি হয় সেক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কিন্তু 90-এর চেয়ে কি থাকবে, কম থাকবে। তার কারণ হালকা থেকে যখন ঘনতে আলো আসে তখন প্রতিসরণ কোণের মানটা কি হয়, ছোট হয় আপতন কোণের চেয়ে। এই জন্য আপতন কোণের সর্বোচ্চ মান যদি 90ও হয়, যদিও 90 হলে আলো প্রতিসরিত হবে না, 90-র চেয়ে একটুখানি যদি কম থাকে তাহলে প্রতিসরণ কোণের মান কিন্তু 90-র চেয়ে অনেকখানি কম থাকবে। এই জন্য এই ঘটনাটা, এখানে যে আমরা ঘটনাটা দেখলাম যে আলো কি করতেছে, আবার আগের মাধ্যমে ফিরে আসতেছে, আপতন কোণের মান 90 হওয়ার আগেই প্রতিসরণ কোণের মান 90-এর চেয়ে বেশি হচ্ছে, ফলে আলোটা কি হচ্ছে, আবার পূর্বের মাধ্যমে এইভাবে বেঁকে কি ফিরে আসতেছে। এই ঘটনাটা, এই যে এইটা হইল, এই ঘটনাটা আলো শুধুমাত্র ঘন থেকে হালকাতে গেলেই পসিবল হচ্ছে, হালকা থেকে ঘনতে আসলে এটা পসিবল হচ্ছে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা দেখতে পাইলাম যখন আলো ঘন থেকে হালকাতে যাচ্ছে তখন আপতন কোণের একটা নির্দিষ্ট মানের জন্য প্রতিসরণ কোণের মান কত ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে। প্রতিসরণ কোণের মান কত ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে। তো আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় সেই মানটাকে বলা হয় সংকট কোণ। সেই মানটাকে বলা হয় কি, সংকট কোণ। তার মানে আমি যে ছবিটা এঁকেছি সেই ছবির ক্ষেত্রে সংকট কোণের মান হচ্ছে কত, 80 ডিগ্রি। সংকট কোণের মান কত, 80 ডিগ্রি। তো 80 ডিগ্রির চেয়ে যদি কম অ্যাঙ্গেলে আলো আপতিত হয় তাহলে সেই আলো কি থাকবে, দ্বিতীয় মাধ্যমে যাবে, তাই না? 80 ডিগ্রির চেয়ে কম যদি হয়, কিন্তু যদি 80 ডিগ্রির চেয়ে বেশি হয়ে যায়, 80 ডিগ্রির চেয়ে যদি বেশি হয় তাহলে সেই আলো কিন্তু কি হবে, আর এই দিকে যাবেই না। সেই আলো কি হবে, আবার প্রথম মাধ্যমেই কি হবে, ফিরে আসবে, আবার প্রথম মাধ্যমেই
ফিরে আসবে। ঠিক আছে, এরকম করে প্রথম মাধ্যমে ফিরে আসবে। বুঝতে পারছো? তাহলে আপাতন কোণের মান যখন 80 ডিগ্রি হয় বা সংকট কোণের সমান, আপাতন কোণের মান যখন কি হয় সংকট কোণের সমান হয়, তখন প্রতিসরণ কোণের মান কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। অর্থাৎ সংকট কোণের ক্ষেত্রে মানটা ভিন্ন ভিন্ন হইতে পারে। আমার এই অঙ্কনের জন্য কি 80 ডিগ্রি, বাট ভিন্ন ভিন্ন হইতে পারে, এক একটা পদার্থের জন্য এক এক রকম হয়। বাট মাথায় রাখতে হবে সংকট কোণের জন্য প্রতিসরণ কোণের মান কত। সংকট কোণের কথা বলা হয়েছেই মানেই কি প্রতিসরণ কোণ 90 ডিগ্রি। তাহলে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হওয়ার জন্য আপাতন কোণের যে মান হওয়া লাগবে সেটাই হচ্ছে সংকট কোণ, এবং এই সংকট কোণটা শুধুমাত্র আলো ঘন থেকে হালকা মাধ্যমে গেলেই পাওয়া যাবে। তাহলে আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, সেই আপাতন কোণটাকে বলা হচ্ছে কি ওই মাধ্যমের সংকট কোণ। কোন মাধ্যমের? এই ঘন মাধ্যমটার সংকট কোণ। কার সাপেক্ষে? ওই হালকা মাধ্যমের সংকট, হালকা মাধ্যমের সাপেক্ষে। তার মানে আলো যখন কাছ থেকে পানিতে যাবে তখন সংকট কোণ হবে, পানি থেকে যদি আলো কাছে প্রবেশ করে তাহলে সংকট কোণ হবে না। একইভাবে যদি পানি থেকে আলো বায়ুতে যায় তখন সংকট কোণ পাওয়ার সম্ভাবনা আছে বা পাওয়া যাবে, কিন্তু আলো যখন বায়ু থেকে পানিতে আসবে তখন সংকট কোণ পাওয়া যাবে না। এখন তোমরা বলো দেখি, পানি এবং কেরোসিনের মধ্যে কোথা থেকে কোথায় গেলে সংকট কোণ পাওয়া যাবে? তো এদিকে হচ্ছে পানি আর এদিকে হচ্ছে কেরোসিন। ঠিক আছে, তো পানি আর কেরোসিনের মধ্যে সংকট কোণ আলো কোন দিক থেকে কোন দিকে গেলে সংকট কোণ পাওয়া যাবে? ঠিক আছে, তো কেরোসিন হচ্ছে ঘন মাধ্যম, তার মানে কেরোসিন থেকে যদি পানিতে আলো যায় তাহলে সংকট কোণ পাওয়া যাবে। পানি থেকে যদি কেরোসিনে আলো আসে তাহলে সংকট কোণ পাওয়া যাবে না। ঠিক আছে, অথবা উল্টোভাবে মানে এইভাবে মনে রাখতে পারি, যার প্রতিসরণাঙ্ক বেশি সেই রকম মাধ্যম থেকে কম প্রতিসরণাঙ্ক বিশিষ্ট একটা মাধ্যমে যদি আলো যায় তখনই সংকট কোণ তৈরি হবে। ঠিক আছে, আর সংকট কোণের চেয়ে বেশি কোণে আলো আপতিত হলে সেই আলোটি দ্বিতীয় মাধ্যমে না গিয়ে বরং প্রথম মাধ্যমে ফিরে আসবে। তাহলে এখানেই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা ঘটে। আচ্ছা, যাই হোক, আমরা ফার্দার চলে যাই। তো বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। তো অর্থাৎ থিটা ওয়ান যখন 90 ডিগ্রি হবে তখন থেকে পুরো আলোকেই প্রতিফলিত হতে হবে। অর্থাৎ এটা হচ্ছে অর্থাৎ যখন এটা হচ্ছে প্রতিসরণ কোণের মান যখন 90 ডিগ্রি হবে তখন তো আর দ্বিতীয় মাধ্যমে আলো যাওয়ার সুযোগ থাকতেছে না। অপরদিকে এরপর দেখো, থিটা টু এর যে মানের জন্য থিটা ওয়ান সমান 90 ডিগ্রি হয় সেই কোণকে বলা হয় সংকট কোণ। অর্থাৎ থিটা টু বলতে হচ্ছে আপাতন কোণ। এই থিটা টুটা কি? আপাতন কোণ। অর্থাৎ আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান, এটা হচ্ছে প্রতিসরণ কোণ, এটা হচ্ছে কি প্রতিসরণ কোণ। তাহলে আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় সেই কোণকে ক্রান্তি কোণ বা সংকট কোণ বলে, বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থিটা সি দ্বারা প্রকাশ করা হয়। এটা কার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল? হালকা মাধ্যমটার সাপেক্ষে ঘন মাধ্যমের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ঠিক আছে, তো এখন যদি আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের জন্য এই যে ইকুয়েশনটা ছিল থিটা এন ওয়ান সাইন থিটা ওয়ান ইজ ইকুয়াল টু এন টু সাইন থিটা টু। তাহলে আমরা বললাম যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ক্ষেত্রে তোমার এই থিটা ওয়ানটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। অর্থাৎ আপাতন প্রতিসরণ কোণের মান কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। তো আর তাহলে যখন এন ওয়ান সাইন 90, তো প্রতিসরণ কোণ যখন 90 ডিগ্রি হবে তখন আমরা সেই আপাতন কোণটাকে আমরা বলতেছি কি সংকট কোণ। ঠিক আছে, সাইন থিটা সি। তাহলে সাইন 90 মান 1, তাহলে থিটা সি ইজ ইকুয়াল টু হচ্ছে কত? এন ওয়ান ডিভাইডেড বাই এন টু সাইন থিটা সি। ঠিক আছে, তার মানে কোনো একটা মাধ্যমের সংকট কোণ সমান হচ্ছে কার প্রতিসরণাঙ্ক? দ্বিতীয় মাধ্যমটার প্রতিসরণাঙ্ক ডিভাইডেড বাই যে মাধ্যমের সংকট কোণ নির্ণয় করতেছি আমরা তার প্রতিসরণাঙ্ক। ঠিক আছে, তো উপরে হচ্ছে কি হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তাহলে মাথায় রাখতে হবে সংকট কোণ মানেই হচ্ছে উপরে হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক, নিচে হচ্ছে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তাহলে একটা ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করতে হলে আমাদের কি করতে হবে? যে মাধ্যমের সাপেক্ষে সংকট কোণ সংকট কোণ, একটা ঘন মাধ্যমের সংকট কোণ যদি আমরা বের করতে চাই তাহলে যে মাধ্যমের সাপেক্ষে সংকট কোণ বের করতে চাইতেছি সেই হালকা মাধ্যমটার, সেটা অবশ্যই হালকা হইতে হবে, সেই হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক উপরে দিতে হবে, আর যে ঘন মাধ্যমটার সংকট কোণ আমরা বের করতে চাচ্ছি তার প্রতিসরণাঙ্ক নিচে দিতে হবে। ঠিক আছে, এবং সংকট কোণ সবসময় হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমেরই হবে, ঘন মাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যমের সংকট কোণ পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না এটা অলরেডি আমি
বিস্তারিত আলোচনা করেছি। তো এই সূত্রটা তোমরা অবশ্যই কি করবা, মাথায় রাখবা, ঠিক আছে? অবশ্যই অবশ্যই এই সূত্রটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখন দেখো n1 এবং n2 এর মান জানা থাকলে আমরা একটি কোণ থিটা সি বের করতে পারবো, যার জন্য উপরের সূত্রটি সত্যি। কাজেই সূত্রটাকে এভাবেও লেখা যেতে পারে, থিটা সি সমান সাইন ইনভার্স n1 ডিভাইডেড বাই n2, মানে শুধু থিটা সি আর কি। এরপর দেখো এখানে একটা প্রবলেম বলছে, যদি কাঁচের জন্য n2 সমান হচ্ছে 1.52 হয় এবং বাতাসের জন্য n1 এর মান যদি 1.00 হয়, তাহলে n2 ডিভাইডেড বাই n1 সমান n1 ডিভাইড বাই n2, কাঁচের সাপেক্ষে বাতাসের প্রতিসরণাঙ্ক এটা। তো এটা হচ্ছে এত। এটা দেখানো সম্ভব যে সাইন 41.8 ডিগ্রি বা 8 ডিগ্রি সমান 0.66 বা সাইন ইনভার্স এত সমান এত। তো কাছের ক্রান্তি কোণটা কিভাবে আমরা বের করব? তাহলে কাছের ক্রান্তি কোণ সমান হবে সাইন থিটা সি অফ কাস। তাহলে কি হবে, উপরে হবে কার সাপেক্ষে, বাতাসের সাপেক্ষে বের করতেছি, এর উপরে হবে বাতাসের প্রতিসরণাঙ্ক, নিচে হবে কাছের প্রতিসরণাঙ্ক 1.52। তাহলে থিটা সমান হবে কি সাইন ইনভার্স 1 ডিভাইড বাই 1.52 সমান 41.8। ক্যালকুলেটিভলি এটা দেখবো। অর্থাৎ কাছের ক্ষেত্রে যদি এটা নিচেটা যদি কাচ হয়, তাহলে আলো যদি কি হয়, এটা 41.8 ডিগ্রি হয়, তাহলে এইরকম হবে, এটা হচ্ছে বাতাস আর নিচেরটা হচ্ছে কি কাচ, ঠিক আছে? সেক্ষেত্রে 41.8 ডিগ্রিতে যদি আলো আপতিত হয়, তাহলে প্রতিসরিত রশ্মিটা কোন দিক দিয়ে যাবে, বিভেদ তল ঘেঁষে যাবে, এই বরাবর যাবে, ঠিক আছে? বিভেদ তল ঘেঁষে যাবে, ঠিক আছে? অর্থাৎ অথবা প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হবে, ঠিক আছে? এই জন্য কাছের ক্রান্তি কোণটা হচ্ছে কত, 41.8 ডিগ্রি, ঠিক আছে? অর্থাৎ যদি স্বচ্ছ কাচ থেকে বাতাসে আলো পাঠানোর সময় আলোক রশ্মি 41.8 ডিগ্রি এর চেয়ে বেশি আপতন কোণ করে আপতিত হয়, তাহলে আলোক রশ্মিটি স্বচ্ছ কাচ থেকে বের না হয়ে পুরোপুরি প্রতিফলিত হয়ে যায়। তোমরা যদি একটি প্রিজম সংগ্রহ করতে পারো, তাহলে খুব সহজেই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যাপারটি নিজের চোখে দেখতে পারবে। 9.07 চিত্রটিতে কাচ বাতাস বিভেদ তলে আলোর আপাতন কোণ 45 ডিগ্রি, যা নাকি কাচ বাতাসের ক্রান্তি কোণ 41.8 ডিগ্রি থেকে বেশি। কাজে এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে প্রায় 100% প্রতিফলন ঘটে। কেন? কারণ আমরা জানি যখন একটা আলো কি হয় প্রতিফলিত, একটা আলো যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে কি হয় আপতিত হয়, তো মনে করো 45 ডিগ্রি, এটা হচ্ছে নিচেরটা হচ্ছে কাচ, আর এটা 45 ডিগ্রিতে আপতিত হয়েছে। আমরা জানি যে কাচের সংকট কোণ হচ্ছে 41.8 ডিগ্রি, তাই না? তার মানে এখানে কি হবে, তোমার আলোটা, তো তার মানে এখানে কি হবে, আলোটা তোমার কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, আলোটা যাবে হচ্ছে তোমার যদি 41.8 ডিগ্রিতে যায়, তাহলে সেটি হবে কি বিভেদ তল ঘেঁষে যাবে, কিন্তু এখানে তো 45, তার মানে এটি কি হবে তোমার আরো বেশি ডিগ্রিতে যাবে, অর্থাৎ আলোটা কি হবে এই দিকে ফিরে আসবে, তাই না? আলোটা এই দিকে ফিরে আসবে। এখন আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে, আলো যখন এইখানে পড়ে তখন এই আলোটা 3 ভাগে ভাগ হয়। একটা অংশ কি হয় প্রতিফলিত হয়, একটা অংশ স্বচ্ছ কাচের ক্ষেত্রে দেখা যায় 4 থেকে 6% আলো কি হয়, 4 থেকে 6% আলো প্রতিফলিত হয়, নর্মালি প্রতিফলিত হয়। আর বাকি 96% আলো কি হয় প্রতিসরিত হয়, 96 থেকে 95-96% আলো প্রতিসরিত হয়। তো যদি 41.8 ডিগ্রির চেয়ে কম হইতো, তাহলে সেটা প্রতিসরিত হয়ে এইদিকে যাইতো, 96% আলোটাই ওইদিকে যাইতো। এখন আমরা যখন দেখলাম যে 41.8 এর চেয়ে বেশি 45 ডিগ্রিতে যাচ্ছে, কারণ এই যে 96% আলো সেটি কিন্তু আর দ্বিতীয় মাধ্যমে যাচ্ছে না, সেটি কিন্তু প্রতিসরণের মাধ্যমেই কি হচ্ছে প্রথম মাধ্যমে ফিরে আসছে। আর প্রতিফলনের মাধ্যমে তো 4 থেকে 6% আলো কি হইতে তোমার এইদিকে আসতোই, ফলে টোটাল কি হইলো 100% আলোই প্রথম মাধ্যমে ফিরে আসলো। আর এখানে আরেকটা ঘটনা শোষণ আছে, তো স্বচ্ছ কাচের ক্ষেত্রে ওইরকম শোষণ ঘটে না বললেই চলে। এই জন্য আমরা বলতে পারি প্রায় 100% আলোই কি হচ্ছে ফিরে আসতেছে, ঠিক আছে? তার মানে স্বচ্ছ কাচের ক্ষেত্রে কি হচ্ছে প্রায় 100% আলো প্রতিফলিত হচ্ছে। তার কারণ এখানে প্রতিফলনের নিয়ম অনুযায়ী তো 4-5% হয়, প্রতিসরণের নিয়ম অনুযায়ী বাকি 96% আলো কি হচ্ছে
প্রতিসরিত না হয়ে প্রথম মাধ্যমে ফিরে আসতেছে, এই জন্য এটাকে আমরা বলতেছি কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, অর্থাৎ টোটাল আলোটাই প্রতিফলিত হচ্ছে। ঠিক আছে, তো এখন আমরা আসছি একটা প্রশ্নে, পানিতে ডুবে যদি এই পরীক্ষাটা করতে চাও তাহলে কি হবে? তো এই সেম পরীক্ষাটা যদি পানিতে ডুবে করতে চাও, অর্থাৎ পানি থেকে যদি আলো আসে, পানি থেকে যদি বাতাসে আলো আসে, তাহলে কাঁচ, ওইখানে কাঁচের কথা বলছে, কাঁচ এবং পানির ক্ষেত্রে কাঁচের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.52 এবং পানিটা হচ্ছে এত, তাহলে সেক্ষেত্রে কি হবে, পানির সাপেক্ষে কাঁচের প্রতিসরণাঙ্ক, তাহলে অবশ্যই পানি তোমার আলোকে কাঁচ থেকে পানিতে যাইতে হবে, পানি থেকে কাঁচে আসলে হবে না, অর্থাৎ পানির সাপেক্ষে কাঁচের সংকট কোণের মান হবে সাইন ইনভার্স উপরে কত পানির প্রতিসরণাঙ্ক, অর্থাৎ যার সাপেক্ষে সংকট কোণ হিসাব করা হবে আর যার সংকট কোণ মাপা হবে, অর্থাৎ আলো যে মাধ্যম থেকে যাবে তার প্রতিসরণাঙ্কটা নিচে। তো এটাকে যদি আমরা হিসাব করি তাহলে এটা হচ্ছে পানির সাপেক্ষে কাঁচের সংকট কোণটা হচ্ছে কত 61.6 ডিগ্রি। ঠিক আছে, তো এইভাবেই, তো আপাতন কোণ যেহেতু 45 ডিগ্রি, যা ক্রান্তি কোণ 60, আপাতন কোণ কত ডিগ্রি আছে, ওই সেম পরীক্ষাটা যদি 45 ডিগ্রিতে আর কি, ওখানে এই ছবিতে বলা আছে কি 45 ডিগ্রিতে আলো যাচ্ছে, তাহলে এই সেম 45 ডিগ্রিতে এবার যদি হয় তাহলে এখন কিন্তু আর কি হবে না, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে না। কেন হবে না? তার কারণ কাঁচ এবং পানির জন্য পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার জন্য শর্ত হচ্ছে কত, ক্রান্তি কোণের মান 61.6, অর্থাৎ 61.6 এর চেয়ে বেশি, 62, 63, 64 ডিগ্রিতে যদি আলো আপতিত হয় সেক্ষেত্রেই কি হবে, তোমার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। কিন্তু ওখানে যে ছবিটা ছিল তাতে আপতন কোণের মান ছিল 45 ডিগ্রি, সেই ক্ষেত্রে এই একই সেটিংয়ে যদি পুরো কাজটাকে এবার পানিতে ডুবিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কি হবে না আর, বা পানির উপরে রাখা হয়, ওই কাজ থেকে যদি পানিতে আলাদা হয় সেক্ষেত্রে আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে না। ঠিক আছে, এরপর বলছে যে 1.45 প্রতিসরণাঙ্কের একটি মাধ্যমের ভেতর থেকে আলো 75 ডিগ্রিতে আপতিত হয়েছে, মাধ্যমটির অন্য পাশে বাতাস থাকলে আলোটি কত ডিগ্রি কোণে বের হয়ে আসবে? তো কত ডিগ্রি কোণ হয়ে বের হয়ে আসবে, তাহলে বাতাসের প্রতিসরণাঙ্ক আমরা জানি, আচ্ছা আমরা সূত্রটা জানি কি n1 sin θ1, তাহলে এটাকে আমরা কি ধরি, তো বাতাসের ক্ষেত্রে বলছে তাহলে এখানে এ দেই, এন এ সাইন থিটা এ, আর প্রতিসরাঙ্কের অন্য একটা মাধ্যম এন, তো এটা হচ্ছে এন যেটা দেওয়া ছিল আর কি, এন আর সাইন থিটা। ঠিক আছে, তাহলে আমরা বের করব এই সাইন থিটা, তাহলে সাইন থিটা এ সমান কি হবে, এন এর মান কত 1.45, আর সাইন থিটার মান কত, আলো 75 ডিগ্রিতে কি হচ্ছে আপতিত হচ্ছে, কত 75 ডিগ্রি, সাইন 75, সাইন 75, আর বাতাসের প্রতিসরণাঙ্ক জানি আমরা কত 1, তাহলে এইটাকে যদি আমরা এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে মূলত আমরা কি পাবো, আলো কত ডিগ্রি অ্যাঙ্গেলে বের হয়ে আসবে সেটি আমরা বের করতে পারবো। তো এখন কথা হচ্ছে তোমরা যদি এটা ক্যালকুলেটরে টিপ দাও তাহলে কি হবে, কোনো ধরনের মান আসবে না। যেমন ধরো সাইন থিটা এ, সাইন থিটা এ সমান হচ্ছে 1.40 ডিগ্রি, 1.40, ঠিক আছে। এখন এখানে তোমরা যদি থিটা এ বের করতে চাও তাহলে কি হবে, সাইন ইনভার্স 1.40 হবে, তাই না, সাইন ইনভার্স 1.40, এরকম কোনো মান আছে নাকি? আমরা জানি সাইন থিটার সর্বোচ্চ মান 1, কিন্তু এটা 1.40, তাহলে মানটা কি অনেক বেশি। তাহলে এই যে ঘটনাটা, তাহলে এখানে কেন এরকম হইল, তার কারণটা হচ্ছে এই যে সূত্রটা, এই সূত্রটা অনলি প্রতিসরণের জন্য খাটে, এই সূত্রটা কার জন্য খাটে, প্রতিসরণের জন্য খাটে, কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন যখন হয় তখন এই সূত্রটা আর খাটে না, এই যে খাটতেছে না। তার কারণ আমরা জানি যে এখানে যে মাধ্যমটা বলা হয় যে এটার প্রতিসরণাঙ্ক দেখো কত 1.45, তো আমরা যদি এই যে মাধ্যমটা আছে এই মাধ্যমের সংকট কোণ হিসাব করতে চাই, এই মাধ্যমের সংকট কোণ কিন্তু হবে সাইন থিটা সি সমান সাইন ইনভার্স উপরে 1 ডিভাইড বাই 1.45, তো এটা অবশ্যই এটা কি হবে 75 ডিগ্রির চেয়ে অনেক বেশি হবে, সেটা কি হবে 75 ডিগ্রির চেয়ে অনেক কম হবে। ঠিক আছে,
তো এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো, এটা 75 ডিগ্রির চেয়ে অনেক কম হবে। অর্থাৎ এই মাধ্যমের সংকট কোণ কি 75 ডিগ্রির চেয়ে অনেক কম। তার মানে 75 ডিগ্রিতে যখন আলো আপতিত হবে তখন সেটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে যাবে। আর এই সূত্রটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য খাটে না, এটা শুধুমাত্র প্রতিসরণের জন্য খাটে। বুঝতে পারছো? যখন তোমাদের এইরকম মান আসবে তখন বুঝতে হবে যে এটা আসলে কি প্রতিসরণ আর হবে না, এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে যাবে। ঠিক আছে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে, সেটা সেই অনুযায়ী কাজ করতে হবে। ঠিক আছে, তো এইখানে সেটাই এখানে বলছে, আমরা জানি যে সাইন থিটা 2 এর মান 1 থেকে বেশি হতে পারবে না। এখানে এই ব্যাপারটি ঘটেছে কারণ আলো প্রতিসরিত না হয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত হয়েছে। কাজেই যখনই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোর প্রতিসরণ দেখতে হয় তখন প্রথমে ক্রান্তি কোণটি বের করে নেওয়া ভালো। এই ক্রান্তি কোণ থেকে কম কোণে আলো আপতিত হলে প্রতিসরণ হওয়া সম্ভব। তাহলে এইরকম যদি, তাহলে আমাদের এখানে একটা অনেক সময় বোর্ডে এই প্রবলেমগুলো আসছে, তখন দেখা যাচ্ছে অনেকেই এখানে সমস্যায় পড়ে। তো যখন আলো হালকা থেকে ঘনতে যাবে তখন তোমরা সরাসরি কি করবা, এই সূত্রকে অ্যাপ্লাই করতে পারবা। কিন্তু আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসবে তখন অবশ্যই আগে কি করতে হবে, সিটা ক্যালকুলেশন করে নিতে হবে। তারপর দেখতে হবে যদি আপতন কোণের মান, আপতন কোণ যেটা থিটা আই, এটা যদি কি হয় সংকট কোণের চেয়ে ছোট হয় তখন কি হবে, এই সূত্রটা অ্যাপ্লিকেবল হবে। এই সূত্রটা কি হবে তখন অ্যাপ্লিকেবল হবে। আর যদি দেখতে পাও যে থিটা আই এর মান সংকট কোণের চেয়ে বড়, তখন তোমরা বলবা যে তখন যে এই সূত্রটা আছে তখন আর এই সূত্রটা কি হবে না, অ্যাপ্লিকেবল হবে না। তখন ওখান থেকে তোমরা কি করবে না, এই কোণের মান বের করতে পারবা না। ঠিক আছে, ঠিক আছে। তো পরে ওটাই লিখে দিতে হবে যে এখানে আলো প্রতিসরিত হবে না, বরং এখানে আলো কি হবে পূর্ণ অভ্যন্তরীণভাবে প্রতিফলিত হবে। যেটা বললাম যে ওই ক্যালকুলেশনগুলো দেখো 75 এর চেয়ে অনেক কম, 75 এর চেয়ে অনেক কম, মাত্র 43.6। তাহলে এখান থেকে একটা তোমরা নোট করে রাখতে পারো যে অঙ্কগুলো করার ক্ষেত্রে যখন আলো দেখবা, যেমন কোনো প্রশ্নে যখন বলা আছে আলো ঘন থেকে কোথায় যাচ্ছে, হালকা মাধ্যমে যাচ্ছে, তখন তোমরা যদি তোমাদের আপতন কোণ বা প্রতিসরণ কোণ হিসাব করতে বলে তখন ওইটা না করে তোমরা আগে থিটা সি ক্যালকুলেট করবা। বিশেষ করে আপতন কোণের মান যদি দেওয়া থাকে সেক্ষেত্রে থিটা সি ক্যালকুলেট করবা। ক্যালকুলেট করে এটা যদি আপতন কোণের মানের চেয়ে কি হয় বড় হয় তখন সূত্রটা অ্যাপ্লিকেবল হবে। আর যদি এটা আপতন কোণের মানটাই যদি কি হয় বড় হয় সেক্ষেত্রে ওই সূত্রটা অ্যাপ্লিকেবল হবে না। সরাসরি যদি তোমরা এটা করতে চাও তাহলে এখানে এসে তোমরা কি করবা, ভুলের মধ্যে ধাঁধার মধ্যে পড়ে দেওয়া যে এটা কেমন মান তো আসছে না, তখন মনে হবে যে অঙ্কটা মনে হয় ভুল, আমি মনে হয় করতে পারতেছি না। কিন্তু আসলে তোমার অঙ্ক ঠিকই আছে, কিন্তু এই মান আসছে কেন, তার কারণ তুমি ওই জিনিসটা চেক করো নাই যে এটা সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয়ে গেছে। ঠিক আছে, তো রংধনু এরপর এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের একটা ঘটনা বলছে, রংধনুর কথা বলা আছে, তারপর নিচে মরিচিকার কথা বলা আছে যে কিভাবে এই মরিচিকাগুলো ঘটে। তো রংধনুর আগে আমরা মরিচিকাটা দেখবো, তো মরিচিকাতে বোঝাটা ইজি। ঠিক আছে, তারপর আমরা রংধনু দেখতেছি। তো মরুভূমিতে মরিচিকা খুবই পরিচিত দৃশ্য। তোমরা হয়তো শুনে অবাক হবে যে মরিচিকাও রংধনুর মতো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে ঘটে থাকে। তাহলে মরিচিকাটা কিভাবে হয়, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মতো হয়। কোনো কিছু পাওয়ার আশা করে শেষ পর্যন্ত না পেলে সেটাকেও মরিচিকা বলা হয়। কিন্তু মূল শব্দটি এসেছে মরুভূমিতে উষ্ণ স্থানে সৃষ্ট এক ধরনের দৃষ্টিভ্রম থেকে। যদিও আমরা জানি উত্তপ্ত বাতাস হালকা হালকা বলে উপরে চলে যায়, কিন্তু মরুভূমির উত্তপ্ত বালুর কারণে তার কাছাকাছি স্তরের বাতাস উপরের স্তরের বাতাস থেকে উত্তপ্ত থাকতে পারে। কাজেই মরুভূমির বাতাসকে আমরা 9.01 চিত্রের মতো কল্পনা করে নিতে পারি। তো সাধারণত যেটা হয়, সাধারণত এখানে শুধুমাত্র 2টা লেয়ার কল্পনা করছে। তো মরুভূমি, এই জিনিসটা যদি মরুভূমি হয় সেক্ষেত্রে কি হবে, বালি থাকে, এখানে নিচে কি আছে, বালি আছে, যার ফলে কি হবে তোমার নিচের বাতাসটা কি থাকবে, হালকা থাকবে এবং কম ঘন থাকবে, আর উপরের আলোটা কি হবে বেশি ঘন হবে। ঠিক আছে, তো এখন এইরকম অনেকগুলো আমরা লেয়ার করবো, এটা যদিও এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু হিসাবের সুবিধার্থে আমরা কি করতেছি এখানে অনেকগুলা লেয়ার কল্পনা করতেছি। তো এই লেয়ারগুলো যদি আমরা দেখি,
তো এইখানে আমরা দেখতে পাবো যে তো আলো যখন একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে কি করবে, প্রবেশ করবে, তখন কি হবে এখানে, তখন এই যে আলো প্রতিসরণ কোণের মানটা কি হবে, বেড়ে যাবে। আলোর প্রতিসরণ কোণের মান কি হবে, আপাতন কোণের চেয়ে বেড়ে যাবে, তাই না? দ্বিতীয় লেয়ারে যদি প্রবেশ করে, এবার দ্বিতীয় লেয়ারে প্রবেশ করলো, ঠিক আছে, এবার আপাতন কোণের মান কি হবে, আপাতন কোণের মান এবার কি আছে, আগের চেয়ে বড় হয়ে গেছে, এবার প্রতিসরণ কোণের মান কি হবে, আরো বেড়ে যাবে, তাই না? তার মানে কি প্রত্যেকটা লেয়ারেই প্রতিসরণ কোণের মান কি হচ্ছে, আগেরটার চেয়ে কি হচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। প্রত্যেকটা লেয়ারেই প্রতিসরণ কোণের মান হচ্ছে পূর্বের লেয়ারের চেয়ে কি হচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তাই না? প্রত্যেকটা লেয়ারেই প্রতিসরণ এবার কি হলো দেখো প্রত্যেকটা লেয়ারেই কি আছে, প্রতিসরণ কোণের মান বেড়ে যাচ্ছে, ফলে পরবর্তী লেয়ারের জন্য আপাতন কোণের মান কি বাড়তে থাকতেছে। বাড়তে বাড়তে একটা সময় দেখা যাবে যে আপাতন কোণের যে মানটা, সরি এই যে আপাতন কোণের এই যে মানটা, এই মানটা একটা সময় কি হবে, সংকট কোণকে অতিক্রম করে ফেলবে। এই কোণটা কি করবে, সংকট কোণের চেয়ে বড় হয়ে যাবে, তাই না? এই কোণটা কি হবে, সরি থিটা আইটা কি হবে, সংকট কোণের চেয়ে একটা সময় বড় হয়ে যাবে। যখন সংকট কোণের চেয়ে বড় হবে, তখন এটা কি হবে, আর দ্বিতীয় মাধ্যমে ফিরে আসবে না, তখন এটা কি হবে, প্রথম মাধ্যমে, আমি ডিরেক্ট রাখতেছি, বারবার রাখতেছি না, এটা প্রথম মাধ্যমে কি এই সেম কন্টিনিউয়াস প্রসেসটা কি হবে, কন্টিনিউ হইতে থাকবে। তো এরকম করে আলোটা কি হবে, বেঁকে বেঁকে যাবে, বেঁকে বেঁকে গিয়ে কি হবে, তো আমার হিসাবের সুবিধার্থে, হ্যাঁ আচ্ছা, তো এই আলোটা কি হবে, আবার কি হবে, এই প্রত্যেকটা লেয়ারেই কি হবে, আবার বেঁকে বেঁকে যাবে। আগের লেয়ারগুলোতে যেরকম বেঁকে গেছে, এইরকমও একইভাবে প্রত্যেকটা লেয়ারেই কি হবে, এবার উপরের দিকে বেঁকে যাবে, ঠিক আছে? আলোটা কি হবে, তোমার পূর্ণ অভ্যন্তরীণ ভাবে প্রতিফলিত হয়, এইরকম হবে, ঠিক আছে? এরপর যে এবার আলো কি হচ্ছে, এবার আলোর ঘটনাটা উল্টা দিকে হচ্ছে, এবার আলো কি হচ্ছে, হালকা থেকে ঘনতে যাচ্ছে, হালকা থেকে ঘনতে গেলে এবার কি হবে, আপতন কোণের মান এবার আস্তে আস্তে আবার বেড়ে যাবে, ঠিক আছে? আস্তে আস্তে কি হবে, এইভাবে এবার আপতন কোণের মান আস্তে আস্তে কমে যাবে, যেহেতু এবার ঘন, নিচের মাধ্যমটা হালকা, উপরের মাধ্যমটা ঘন, এই জন্য কি হবে, এবার এবার অবিলম্বের দিকে বেঁকে যাবে, আপতন কোণের মান এবার ছোট হইতে থাকবে, হইতে হইতে তার চোখে গিয়ে পৌঁছাবে, এবং এই লোকের কাছে কি মনে হবে এই জিনিসটাকে, আর সে এখানে দেখতে পাবে না, এটাকে পিছনের দিকে বাড়ালে সে কোথায় দেখতে পাবে, এইখানে বা নিচে, যাই হোক ছবিটা বাঁকা হয়েছে, তো এইভাবে করে সে এটাকে নিচে দেখতে পাবে, ঠিক আছে? সে তো আমাদের কাছে কল্পনায় মনে হয় কি আলো বাঁকাভাবে আসছে, এটা কখনো আমরা কল্পনা করতে পারি না, আমরা সবসময় কল্পনা করি কি আলো সোজা আসতেছে। তো এইটা যদি এই মানুষটাকে না করে আমি ছবিটাকে কন্টিনিউ করতে চাই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। মনে করো এই লেয়ারগুলো আমি বাড়াই দিলাম, ঠিক আছে? তো এবার কি হবে দেখো, এখান থেকে সোজা যাওয়ার কথা, এবার যাবে কোন দিকে, এই দিকে যাবে, তাই না? তো এখানে আপতন কোণের মান কি হবে, পরের বার আরো সে কি করবে, আরো বেঁকে যাবে, এইরকম করে আরো বেঁকে যাবে, বুঝতে পারছো? তারপরের লাইনে আরো বেঁকে যাবে, এরকম করতে করতে একটা সময় তার কাছে মনে হবে যে এখানে যদি চোখ থাকে, তাহলে এটাকে পিছন দিকে বাড়ায় দিলে কি হবে, এখানে দেখা যাবে, এই যে এখানে দেখা গেল আর কি, ঠিক আছে? তো এইভাবে, তাহলে এখানে মূল কারণটা হচ্ছে যে মরুভূমির উত্তপ্ততা, মরুভূমি উত্তপ্ত থাকলে নিচের বাতাসটা কি হয়, হালকা হয়, নিচের বাতাসটা কি হয়, হালকা হয়, আর উপরের বাতাসটা হয় কি ঘন। তাহলে ঘন থেকে যখন আলো হালকা মাধ্যমে প্রবেশ করে, তখন প্রতিনিয়ত আলোটা কি হয়, আপতন কোণের মান বাড়তে থাকে, তাহলে আপতন কোণের মান পরবর্তী লেয়ারের জন্য বাড়তে থাকে, তার কারণ এখানে প্রতিসরণ কোণের মান কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তাহলে একটা লেয়ারের প্রতিসরণ কোণ, পরেরটার কি আপতন কোণ, তাই কিনা? তাহলে এখানে প্রতিসরণ কোণ বেড়ে গেলে এখানে আপতন কোণ বেড়ে যাবে, তাহলে এখানে আবার প্রতিসরণ কোণ আরো বেড়ে যাবে, ফলে আপতন কোণটা আরো বেড়ে যাচ্ছে। তার মানে প্রত্যেকটা লেয়ারেই কি আছে, আপতন কোণের মান বাড়তে থাকছে, বাড়তে বাড়তে একটা সময় আপতন কোণের মান সংকট কোণকে যখন ক্রস করে, তখন আলো আর নিচে না গিয়ে কি হয়, উপরের দিকে উঠতে থাকে, উপরের দিকে উঠে, এবার যেহেতু আলো হালকা থেকে ঘনতে যাচ্ছে, এবার আবার আলোটা কি হয়, সোজা না গিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে, এরকম। তার মানে আলোর গতিপথটা এরকম একটা কি হয়, কার্ভ হয়ে যায়। আলোর গতিপথটা কেমন হয়, প্রকৃতপক্ষে এরকম একটা
কার্ভ ফর্ম করে, ঠিক আছে। আর এখানে যখন চোখে পৌঁছায় তখন তো মানুষ বুঝে না, মানুষের কাছে মনে হয় আলোটা সোজা আসতেছে, ফলে এই মাথার চিত্রটা সে কোথায় দেখে, এখানে দেখে। এখন কোন একটা জিনিসের চিত্র উল্টা দেখতেছে, তার মানে সে আসলে কি দেখতেছে, তখন তার কাছে মনে হয় এটা একটা কি, ওখানে একটা জলাশয় আছে, সেই জলাশয়ে আমি কি করতে পারতেছি, ওই গাছের ছায়া দেখতে পাইতেছি। পানি ছাড়া তো জলাশয় যদি না থাকে, পানি যদি না থাকে, তাহলে গাছের ছায়া তো আমরা দেখতে পাইতাম না, তাই না? তাহলে নিচে সে তখন কল্পনা করে, যেহেতু ওখানে একটা তোমার গাছের উল্টা ছবি দেখা যাচ্ছে, তাহলে ওখানে মনে হয় জলাশয় আছে। তাহলে তার কাছে তখন সে জলের আশায় কি করে, ওইখানে ছুটে যায়, কিন্তু গিয়ে দেখে যখন কাছাকাছি আসে তখন তার অভ্যন্তরীণ প্রতিফলন ঘটার সুযোগ পায় না, তখন সে উপরে গাছ দেখে। তো এইখানে থেকে এখন তোমরা চিন্তা ভাবনা করতে পারো, যখন মনে করো তো একজন ব্যক্তি আবার সত্যিকারের তো জলাশয় থাকতে পারে, তাই না? সত্যিকারের জলাশয়, আমার একটা মানে আমি যদি তোমাদেরকে একটা কোশ্চেন করি, এখানে তো সত্যিকারের জলাশয়ও থাকতে পারে, সেই জলাশয়ের ছবিও তো সে কি দেখতে পাইতে পারে। তাহলে সে এই কনফিউশন দূর করবে কিভাবে বলো তো? যে সে যে গাছের যে ছায়াটা দেখতে পাইতেছে পানির নিচে, সেটা আসলেই মরিচিকা, নাকি প্রকৃত পক্ষেই সেটি গাছের ছায়া, জলাশয় সেখানে আছেই, এই জিনিসটা দূর হবে কিভাবে? এটা খুব সহজেই দূর হবে। কিভাবে দেখো, তোমরা যদি একটা পুকুর দেখো, এখানে একটা পুকুর আছে, এই পুকুরে গাছ আছে, ঠিক আছে। এই গাছের ছায়া যদি তোমরা এখানে দেখো, তাহলে তোমরা কি দেখতে পারো? উপরের দিকে তাকালে গাছ দেখতে পাবা, নিচের দিকে তাকালে কি ছায়া দেখতে পাবা। তাহলে গাছ এবং গাছের ছায়া বা গাছের প্রতিবিম্ব, পানিতে যেটা বিম্ব বলতেছি আমি, ছায়া না, পানিতে যে গাছের বিম্বটা তৈরি হয়েছে, দুইটা একসাথে, নিচে তাকালে বিম্ব দেখতে পাবা, উপরে তাকালে গাছ দেখতে পাবা। কিন্তু এই ব্যক্তি কিন্তু উপরের গাছ আর দেখতে পাবে না, সে শুধু নিচে গাছের ছায়াই দেখতে পাবে। তাহলে গাছের ছায়া যদি সে দেখতে পায়, তাহলে গাছটা কই? স্বাভাবিকভাবে মনের কোশ্চেন না, যে আমি গাছটাকে উল্টোভাবে ছায়া দেখতেছি, তাহলে গাছটা কোথায়? তাহলে গাছটা তো উপরে থাকা লাগবে। কিন্তু মরিচিকার ক্ষেত্রে কি এই জায়গায় সে গাছ দেখতে পাবে? না, দেখতে পাবে না, এই জায়গাটা সে ফাঁকা দেখবে, এখানে সে কোনো গাছ দেখতে পাবে না, বরং নিচেরটাই শুধু দেখতে পাবে। তখন এখান থেকেই মূলত আহ, মরিচিকা দেখতে পাইতেছে একজন, নাকি সত্যিকার অর্থেই সেখানে জলাশয়ে একটা গাছের প্রতিবিম্ব দেখতে পাইতেছে, সেটা একজন সিদ্ধান্ত নিতে পারবে এইভাবে, ঠিক আছে। যে সে যদি এরকম একটা গাছের ছায়া দেখে, তখন সে যদি গাছ এবং গাছের ছায়া দুইটাই একসাথে দেখতে পায়, তাহলে আশা করা যায় যে সে এটা সত্যিকারের জলাশয় দেখতে পাইছে। আর যদি দেখে যে শুধুই গাছের উল্টা ছবি দেখতে পাইতেছে, কিন্তু গাছের সোজা সোজা গাছটা নাই, তাহলে ডেফিনেটলি সেটা কি মরিচিকা। তাহলে এইভাবে একটা জিনিস মরিচিকা কি মরিচিকা না সেটা বোঝা যায়। একইভাবে তাহলে আমরা এবার দেখবো যে রেইনবোতে বা রংধনুতে কিভাবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা কাজ করে। তো এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন মূলত কাজ করে রেইন ড্রপের মাধ্যমে। এখানে যেরকম, এখানে যেমন বাতাসের লেয়ারটা কি করে, প্রত্যেকটা লেয়ার কি করতেছে তোমার ঘন থেকে হালকা হওয়ার ফলে তোমার আপাতন কোণের মানটা একটা সময় ক্রান্তি কোণের চেয়ে বেশি হচ্ছে। কিন্তু এইখানে যেটা হয়, এখানে তোমার বৃষ্টি যখন হয়, সাধারণত আমরা কখন দেখতে পাই ইয়া রংধনু কখন দেখতে পাই? যখন আমরা বিকেল বেলা, সাধারণত যখন বৃষ্টি হয়, তো বিকেল বেলা যখন বৃষ্টি হয় তখন সূর্যের আলোটা কি হয়, অনেক বেশি অ্যাঙ্গেলে কি হয়, আপতিত হয়। তো এটা যদি একটা রেইন ড্রপ হয়, রেইন ড্রপটা গোল হয়, তখন দেখা যায় এই রেইন ড্রপে সে আপাতন সংকট কোণের চেয়ে অনেক বেশি কোণে কি হয়, তোমার আলোটা আপতিত হয়, ঠিক আছে। সংকট কোণের চেয়ে বেশি কোণে আলো আপতিত হয়, ফলে ওই আলোটা এইদিকে পাস না হয়ে পূর্ণ অভ্যন্তরীণভাবে প্রতিফলিত হয়ে কি হয়, বিপরীত দিকে ফিরে আসে। মানে এইদিকে না গিয়ে কি হয়, দর্শকের চোখে তোমার এইভাবে পৌঁছায়, এইভাবে পৌঁছায়, ঠিক আছে। এবং আমরা জানি যে প্রত্যেকটা আলোর, সরি, এখানে দুইবার তোমার প্রতিফলিত হয়। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা কয়বার ঘটে? দুই দুই পাশে দুইবার ঘটে, একবার এখানে ঘটে, পরের বার এখানে ঘটে। তো এই লেয়ারে একবার ঘটে, এই লেয়ারে একবার ঘটে। এই লেয়ারে নর্মাল প্রতিফলন ঘটে, তখন আপতন কোণের মান বেড়ে যায়, ফলে এইখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে পরের লেয়ারটাতে, ঠিক আছে। প্রথম লেয়ারে আপাতন, যেমন বাতাসের ক্ষেত্রে অনেকগুলো লেয়ার কাজ করে, প্রথম লেয়ারগুলোতে কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে না। প্রথম লেয়ারগুলো কি করে, আপাতন কোণের মান বাড়ায় দেয়, বাড়ায় দিতে দিতে একটা সময় কি করে, সেটা সংকট কোণের চেয়ে
বড় করে দেয়। আর এখানে 2 লেয়ারেই কাজটা হয়। প্রথম লেয়ারটা আপতন কোণের মানটা বাড়ায় দেয়, প্রতিসরণ কোণের মান বাড়ায় দেয়, ফলে পরবর্তী লেয়ারের জন্য আপতন কোণের মান সংকট কোণের চেয়ে বেশি হয়, ফলে এটা কি হয়, পূর্ণ অভ্যন্তরীণভাবে প্রতিফলিত হয়। এবং সূর্যের আলো থেকে অনেকগুলো আলো আসে, প্রত্যেকটা আলো কি হয়, ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে পূর্ণ অভ্যন্তরীণভাবে প্রতিফলিত হয়। আমরা জানি যে এক একটা অ্যাঙ্গেলের জন্য কি হয়, এক এক রকম মানে প্রতিসরণাঙ্ক ভিন্ন ভিন্ন হয়, ভিন্ন ভিন্ন কালারের জন্য। এরপর যখন এই জিনিসটা একজন দেখে, তখন সে কি করে, এটাকে যখন পিছনের দিকে বাড়ায় দেয়, তখন তার কাছে মনে হয় যে এই আলোগুলো কোথা থেকে, এখান থেকে আসতেছে, ফলে এখান থেকে সে অনেকগুলো রঙের একটা কি দেখতে পায়, পট্টি দেখতে পায়। ঠিক আছে, সাদা, বেনিয়া সহ কলা। এখানে সবচেয়ে নিচে থাকে বেগুনি, আর সবার উপরে থাকে লাল। ঠিক আছে, কারণ লাল আলোটা, বেগুনি আলো ছোট, তোমার ওটা কম বিচ্ছুর, বেগুনি আলো সবচেয়ে বেশি ছড়িয়ে যায়, লাল আলোটা কম ছড়ায়। যাই হোক, তো এই কারণেই এটা হয়। তাহলে এখানে কি করে, যে পানির যে কণাগুলো আছে সেটা প্রিজমের মতো কাজ করে। এর প্রথম পৃষ্ঠটা কি করে, আপতন কোণকে বাড়িয়ে দিয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে সাহায্য করে। ঠিক আছে, তো তোমরা যারা ভাবছো যে সত্যি সত্যি কখনো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দেখোনি, তাদেরকে মনে করিয়ে দেওয়া যায় যে যারা রংধনু দেখেছো তারা মূলত পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দেখেছো। রংধনু তৈরি হয় পানির পূর্ণ অভ্যন্তরীণ পানির মধ্যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দিয়ে। ঠিক আছে, তো এখন এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা তোমরা রাস্তায়ও দেখতে পারো। তোমরা যে পিচের যে রাস্তা আছে, এই পিচের রাস্তাতেও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দেখা যায়। তখন পিচের রাস্তাটা অনেকটা মরুভূমির মতো কাজ করে। মরুভূমিতে যখন বালি উত্তপ্ত হয়, পিচের রাস্তায় পিচ উত্তপ্ত হয়, এবং পিচ সংলগ্ন বাতাসগুলো অনেক বেশি উত্তপ্ত এবং হালকা হয়, আর উপরের আলোগুলো তুলনামূলকভাবে, উপরের বাতাসগুলো তুলনামূলকভাবে কি হয়, ঘন থাকে। ঠিক আছে, তো শুধু তাই নয়, যারা প্রিজমের অভাবে সাদা আলোকে তার রঙগুলোকে ভাগ করে দেখতে পারোনি, তারাও এই ব্যাপারটি রংধনুতেই ঘটতে দেখেছ। বৃষ্টি হওয়ার পর পর যদি রোদ ওঠে, তাহলে আমরা রংধনু দেখি। তার কারণ তখন বাতাসে পানির কণা থাকে, এবং পানির কণায় সেই আলো পূর্ণ অভ্যন্তরীণভাবে প্রতিফলিত হওয়ার সময় ভিন্ন ভিন্ন রঙের আলো ভিন্ন ভিন্ন পরিমাণে বেঁকে যায়। এই আলোর রশ্মিগুলো দিয়ে রংধনু ভিন্ন ভিন্ন রঙের ব্যান্ড তৈরি করে। ঠিক আছে, তাহলে এখানে আরেকটা জিনিস তোমরা মাথায় রাখতে পারো, যে আলো যখন প্রথমে বাতাস থেকে পানির কণায় প্রবেশ করতেছে, তখন কিন্তু হালকা থেকে কি হচ্ছে, এটা হচ্ছে ঘনতে প্রবেশ করতেছে, তখন কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা ঘটতেছে না। শেষ জাস্ট কি করতেছে, আপতন কোণের মানটা বাড়ায় দিচ্ছে। কিন্তু এবার তখন এই যে এইটুকু আলোক রশ্মি, এইটা হচ্ছে ঘন, এবার এই দিকে আছে বাতাস, তাহলে এবার বাইরে হালকা, তাহলে রেইনড্রপ থেকে যখন আবার বাতাসে আসতেছে, তখন ঘন থেকে হালকা আসতেছে, এই তখনই মূলত কি হয়, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা ঘটে থাকে। ঠিক আছে, এটা এই দিকে না গিয়ে এই দিকে চলে আসে। ঠিক আছে, তো এইভাবে ভিন্ন ভিন্ন রঙের ব্যান্ড তৈরি হয়, এবং এটা সাধারণত বিকেল বেলায় কেন দেখা যায়, তার কারণ আমরা জানি যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার জন্য আপতন কোণের মানটা মোটামুটি বেশি হতে হয়। আপতন কোণের মান কি হয়, অনেক বেশি হতে হয়, ক্রান্তি কোণের চেয়ে কি হতে হয়, বেশি হতে হয়। এখন যখন সূর্য যদি খাড়াভাবে মাথার উপর থাকে, তখন যদি এখানে আলো প্রবেশ করে, তখন এখানে কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ঘটানোর জন্য যে শর্ত, অর্থাৎ আপতন কোণের মান ক্রান্তি কোণের চেয়ে খুব বেশি বড় হয় না, এখানে খুব কম থাকে অ্যাঙ্গেলটা। আর যখন রেইনড্রপটা এখানে থাকে, তখন কিন্তু এখানে দেখো আপতন কোণের মান কি হচ্ছে, অনেক বেশি হচ্ছে, তখন কি হয়, এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটার সুযোগ পায়। ঠিক আছে, এই কারণেই মূলত কি হয়, তোমার বিকেল বেলাতেই সাধারণত রংধনু দেখা যায়। ঠিক আছে, আচ্ছা, তো আমি এবার যদি রিডিংটা পড়ি, মরীচিকার জন্য সহজভাবে বোঝানোর জন্য এখানে মাত্র 3টি স্তর দেখানো হয়েছে। তো এখানে সাধারণত মাত্র 3টা স্তর, আমি অনেকগুলো স্তর দিয়েই দেখিয়েছি। তো উপরের স্তরের বাতাসের ঘনত্ব বেশি, তাই প্রতিসরণাঙ্ক বেশি। নিচের স্তরের বাতাসের ঘনত্ব কম, তাই ঘনত্বও কম এবং প্রতিসরণাঙ্কও কম। গাছ থেকে আলো প্রতিটি স্তরে প্রতিসরিত হওয়ার সময় প্রতিসরণ কোণ বেড়ে যায়, এবং কোনো একটা স্তরে এসে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে যেতে পারে। কেন, তখন প্রতিসরণ কোণের মান বাড়তে বাড়তে, অর্থাৎ উপরেরটার যেটা প্রতিসরণ কোণ পরেরটার জন্য, সেটাই তো কি আপতন কোণ। প্রতিসরণ কোণের মান বেড়ে যাওয়া মানে পরবর্তী লেয়ারের জন্য আপতন কোণের মান বেড়ে যাওয়া। এখন বাড়তে বাড়তে কখনো কখনো আপতন কোণের মানটা কি হয়, ক্রান্তি কোণের চেয়ে বেশি হয়, তখন
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। বেশি প্রতিসরণাঙ্কের থেকে কম প্রতিসরণাঙ্কের মাধ্যমে প্রবেশ করার সময় দূর থেকে দেখা হলে আপাতন কোণের মান বেশি হওয়ার কারণে ক্রান্তি কোণকে অতিক্রম করার সম্ভাবনা বেশি থাকে, তাই মরীচিকাকে দূর থেকে দেখা যায়, কাছে এলে দেখা যায় না। এখন দেখো, সাধারণত যদি কাছে হয় তখন এতবার বাঁকার সুযোগ পায় না। যত দূরে থাকবে মানুষ তত মানে এখানে কি হবে, যত বেশি লেয়ার অতিক্রম করবে আলোটা বেঁকে যাওয়ার সম্ভাবনা তত বেশি। এখন মানুষটা যদি এখানেই থাকে তাহলে খুব বেশি আলোর লেয়ার অতিক্রম করার সুযোগ পায় না, আর যদি দূরে থাকে তাহলে অনেকগুলো আলোর লেয়ার অতিক্রম করার সুযোগ পায়। এই জন্য সাধারণত মরীচিকাটা দূর থেকেই দেখা পসিবল হয়, কাছে আসলে মরীচিকা উধাও হয়ে যায়। যেহেতু কোনো মানুষ দূরের একটি গাছের দিকে তাকালে সরাসরি গাছটি দেখতে পাবে এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে গাছের একটি প্রতিবিম্ব গাছের নিচেও দেখতে পাবে, মনে হবে নিচে পানি থাকার কারণে সেখানে গাছের প্রতিবিম্ব দেখা যাচ্ছে, কিন্তু কাছে গেলে দেখা যাবে কোনো পানি নেই। ঠিক আছে, তাহলে দূরের মানুষ গাছের দিকে দেখালে গাছ দেখতে পাবে, আর গাছ সে আসলে দেখতে পাবে না, শুধু নিচের এই প্রতিবিম্বটাই দেখতে পাবে। ঠিক আছে, এরপর দেখো, গরমের দিনে উত্তপ্ত রাস্তায় গাড়ি চালিয়ে হওয়ার সময় একই কারণে দূরে কালচে ভেজা রাস্তা দেখা যায়। মানে এখানে গরমের দিনে পিচের রাস্তাতেও কি এটা দেখা যায় যে দূরের যে পিচের রাস্তা এটা অনেক সময় ভেজা ভেজা লাগে। এটা শুধুমাত্র যখন অত্যন্ত হয়, তোমার তাপটা যখন অনেক বেশি হয়, দুপুরবেলা রোদের তাপ অনেক বেশি হয়, তখনই শুধু এটা দেখা যায়। সেখানে পৌঁছানোর পর দেখা যায় রাস্তাটি খটখটে শুকনো, এটাও এক ধরনের মরীচিকা। ঠিক আছে, তো ওখানে কেন ভেজা দেখা যায়, ভেজাটা ওখানেও মনে হয় যে আকাশের যে নীল আকাশের যে প্রতিচ্ছবিটা, এই প্রতিবিম্ব সেটা রাস্তার নিচে দেখা যায় বলে মনে হয়। ঠিক আছে, প্রতিসরণের ব্যবহার। আলোর প্রতিসরণের নানা ধরনের ব্যবহার রয়েছে। আমাদের জীবনে নানা ক্ষেত্রে যে ব্যবহারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তোমাদের সেরকম কয়েকটি উদাহরণ দেয়া যেতে পারে। ঠিক আছে, তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সবচেয়ে ভালো ব্যবহার সেটা হচ্ছে ফাইবার অপটিক্সে। আজকাল যারা ওয়াইফাই তোমরা চালাও তাদের দেখবা যে ওয়াইফাই লাইনগুলো এখন সব ফাইবার অপটিক্সেই দেওয়া। এর আগে তোমার অন্য তারের মাধ্যমে দেওয়া হয়তো, কিন্তু এখন বেশিরভাগ ওয়াইফাই লাইন অপটিক্যাল ফাইবারের মাধ্যমেই দেওয়া। আগে ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক তারের মাধ্যমে দেওয়া হয়তো, কিন্তু এখন আলোক তরঙ্গ হিসেবেই ওয়াইফাইয়ের ম্যাক্সিমাম লাইন দেওয়া হচ্ছে, নতুন যে লাইনগুলো আছে। নতুন পৃথিবীর যোগাযোগের ক্ষেত্রে বৈদ্যুতিক তারের বদলে অত্যন্ত সরু কাচের তন্তুর ব্যবহার বেড়ে গেছে। আগে যেখানে বৈদ্যুতিক সংকেত দিয়ে তথ্য পাঠানো হতো, এখন সেখানে আলোক সংকেত দিয়ে তথ্য পাঠানো হয়। মুক্ত অবস্থায় আলো সরল রেখায় যায়, কিন্তু ফাইবারে আলো আটকা পড়ে যায় বলে সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে যে কোনো দিকে নেওয়া সম্ভব হয়। ঠিক আছে, তো ফাইবার অপটিক্সের মাধ্যমে আলো বাঁকাভাবে যে কোনো দিকে নিয়ে যাওয়া যেতে পারে। অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু কাচের তন্তু, এর ভেতরের অংশকে বলে কোর এবং বাইরের অংশকে বলে ক্লাড। দুটি একই কাচ দিয়ে তৈরি হলেও ভেতরের অংশ অর্থাৎ যেটা কোর, তার প্রতিসরণাঙ্কটা বাইরের অংশের চেয়ে বেশি থাকে। এই কারণে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলোকে কোরের মাঝে আটকে রেখে অনেক দূরে নিয়ে যাওয়া হয়। অপটিক্যাল ফাইবার দিয়ে আলো শত শত কিলোমিটার নিয়ে যাওয়া হয়, কারণ এই কাচের তন্তুতে আলোর শোষণ হয় খুব কম। কারণ এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। দৃশ্যমান আলো হলে শোষণ বেশি হয়, দৃশ্যমান আলোতে শোষণটা বেশি হয়। এই জন্য ফাইবারে যে তোমার অপটিক্যাল ফাইবারে যে তোমার আলোক সংকেতটা পাঠানো হয় সেটা সাধারণত বড় তরঙ্গ দৈর্ঘ্যের বা ইনফ্রারেড বা অবলোহিত যে রশ্মি সেটা ব্যবহার করা হয়, অর্থাৎ কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার না করে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হয়। আমরা জানি যে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা বেশি পরিমাণ বিচ্ছুরিত হয়, তুলনামূলকভাবে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা অতটা কি হয় না, বিচ্ছুরিত হয় না। আচ্ছা, এখানে দেখো আমরা যদি এই জিনিসটাকে বোঝার চেষ্টা করি যে এটা কিভাবে কাজ করে ফাইবার অপটিক্স, আমরা ধরে নেই, যদিও গোল হইলে ভালো হইতো। তো এখানে দুইটা লেয়ার থাকে, ভিতরের লেয়ারটার এই যে আলোকে এই দিক দিয়ে পাস করানো হয়। তো এই যে বাইরের যে লেয়ার, এটা হচ্ছে ভিতরের লেয়ার, এই দুইটাই কিন্তু কাচের, এটা কিন্তু ফাঁপা না, এটা কিন্তু কি না, ফাঁপা না, এটা একটা কাচের লেয়ার, এটা একটা কাচের লেয়ার। এর উপরে আবার কি থাকে, অপরিবাহী তার থাকে। ঠিক আছে, বা
অনেক কিছুই থাকে, কিন্তু মেইন জিনিসটা হচ্ছে অত্যন্ত চিকন কাঁচ দুইটা নিচে। এটা এটা হচ্ছে একটা কি কাঁচ, আর এটা হচ্ছে একটা কাঁচের আর একটা লেয়ার। তো এই লেয়ারের N1 আর এই লেয়ারের প্রতিসরণাঙ্ক N2, যেখানে N1 লেস দেন কি N2, অর্থাৎ এটা হচ্ছে ঘন, এটা হচ্ছে ঘন মাধ্যম, আর এটা হচ্ছে কি হালকা মাধ্যম। যেমন আলোকে সাধারণত কি এরকম সোজাসুজি পাঠানো হয়, আলোকে যখন সোজা পাঠানো হয় তখন এটা স্বাভাবিকভাবেই কি হয়, সংকট কোণের চেয়ে অনেক বেশি কোণে আপতিত হয়। ফলে এটা হালকা হওয়ার ফলে আলো ওই দিকে না গিয়ে কি হয়, এই দিকে আসে। ফলে এই দিকে এটাও সংকট কোণের চেয়ে বেশি হয়, ফলে আলো কি হয়, এইরকম হয়। এরকম করে বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়, অর্থাৎ কোনো পরিমাণ আলোর শোষণ হয় না। এখন এটাকে যদি আমরা বাঁকা করি তারপরে এই ঘটনাটা ঘটতেই থাকে, ঠিক আছে। ফলে তাহলে ফাইবার অপটিক্সের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে এখানে শক্তির অপচয়টা খুবই কম হয়, তার কারণ এখানে প্রায় 100% আলো কি হয়, প্রতিফলিত হয়, তাহলে শক্তির অপচয় খুব খুব কম হয়। অন্যদিকে ইলেকট্রিক যে সাপ্লাই ছিল, বিদ্যুতের মাধ্যমে আগে যে সংকেত পাঠানো হইতো, সেখানে যে ইলেকট্রনগুলো ছিল, ওই ইলেকট্রনগুলো কোনো তারের মধ্য দিয়ে যাওয়ার সময় সেখানে অনেক বেশি কি হইতো, হিট উৎপন্ন হইতো, এবং এই তোমার বিভব পতন হইতো, অর্থাৎ তোমার অনেক পরিমাণ শক্তি কি হইতো, কম হয়ে কমে যেত, শক্তিটা কমে যেত। আমরা যেটাকে বলি সাধারণত, তোমাদের কেমিস্ট্রি সল তৈরিতে 11 নম্বর অধ্যায়ে আছে, তোমরা ওখানে দেখতে পাবা যে ওটাকে বলা হয় যে এটাকে সিস্টেম লস বলা হয়, ঠিক আছে। এটাকে তোমরা দেখবা ইলেকট্রিক্যাল তোমার ওই চল তৈরিতে এটাকে বলা হয় সিস্টেম লস, ঠিক আছে। তো এইখানে এই সিস্টেম লসটা অনেক কম হয়, ফলে ফাইবার অপটিক্স এখানে খরচটা কি, প্রাথমিক খরচ একটু বেশি হয়, ইনস্টলমেন্টটা একটু কঠিন হয়, তার কারণ অপটিক্যাল ফাইবার তৈরি করাটাও একটু জটিল, কিন্তু একবার তৈরি করতে পারলে, এটাকে একবার সেটিং দিতে পারলে এখানে শক্তির অপচয় খুব কম হয়, ঠিক আছে। তো অপটিক্যাল ফাইবারের কোরের যে প্রতিসরণাঙ্ক, এই যে বাইরেরটাকে বলা হচ্ছে, ভিতরেরটা কোর বলা হচ্ছে, বাইরেরটা ক্লাড বলা হচ্ছে। এই ক্লাডের প্রতিসরণাঙ্কটাই থাকে কম আর কোরের থাকে বেশি। তাহলে কোরটা হচ্ছে ঘন, ভিতরেরটাই ঘন, বাইরেরটাই হালকা। তাহলে কোরের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.50 এবং ক্লাড হচ্ছে 1.45। আলোকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার জন্য কত ডিগ্রিতে আপতিত হইতে হবে? তো ক্রান্তিকোণের চেয়ে বেশি হইতে হবে, সহজ কথায় ক্রান্তিকোণ। তার মানে আমরা ক্রান্তিকোণ হিসাব করব। তো সাইন ইনভার্স আমরা জানি উপরে যেটা হালকা, সেটা হালকা কত 1.45, আর নিচে হচ্ছে 1.5। তাহলে এখানে যত ডিগ্রি হবে সেটা, তো এইখানে মানটা আসছে কত, 75 ডিগ্রি। তার মানে 75 ডিগ্রির চেয়ে বেশি, অ্যাটলিস্ট 75 ডিগ্রি, বা 75 ডিগ্রি হইলে তো তোমার ভাবেই যাবে, তোমার বৃহত্তল ঘেঁষে যাবে। তো বৃহত্তল ঘেঁষে গেলে তো হবে না, বৃহত্তল নড়ে দেওয়ার পরের বৃহত্তল ঘেঁষে যদি যায়, এখানে বলছে 75 ডিগ্রি, কিন্তু 75 ডিগ্রি যদি হয় তাহলে তো কি হবে, এটা এই বরাবর যাবে, এই বরাবর গেলে তো পরের লেয়ারে গিয়ে আর আসবে না, মানে বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা ঘটবে না। যদিও বারবার হওয়া জরুরি না, এইভাবে গেলে এদিক যাইতেই থাকবে, তার অপচয়টা আরও কম হবে, তাই এটাও ভালো। তো 75 হইলে তো সে সোজা যাইতেই থাকবে, ঠিক আছে। আর এখানে 75-এর চেয়ে কম হওয়া যাবে না, 75-এর চেয়ে কম হইলে কি হবে, আলো প্রতিসরিত হয় কি হবে, দ্বিতীয় মাধ্যমে গিয়ে বাইরে চলে যাবে। সেক্ষেত্রে এখানে তো শক্তির অপচয় হয়ে যাবে, যে সংকেত পাঠানো হচ্ছে সেই সংকেত হারাই যাবে, ঠিক আছে। তো এটা ছিল আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নিয়ে আলোচনা। এরপর আছে প্রিজম। আলোক বিজ্ঞানের ভাষায় দুটি অসমান্তরাল সমতল পৃষ্ঠ দ্বারা আবদ্ধ স্বচ্ছ মাধ্যমকে প্রিজম বলে। তাহলে প্রিজম জিনিসটা হচ্ছে কি, যে কোনো দুইটা অসমান্তরাল মাধ্যম, দুইটা মানে একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে, ঠিক আছে, এইরকম একটা মাধ্যম, মূলত এইটা একটা মাধ্যম, এইটা আর একটা মাধ্যম, ঠিক আছে। এটা একটা স্বচ্ছ মাধ্যম, এইটা হচ্ছে আর একটা স্বচ্ছ মাধ্যম, দুইটাকে কি করা হয়েছে, এরকম ট্রাপিজয়েডাল আকৃতিতে সেট করা হয়েছে। আবার এটাকে ত্রিভুজ আকৃতিও সেট করা যেতে পারে। এটা একটা প্রতিসরক মাধ্যম, এটা একটা প্রতিসরক মাধ্যম, এটাকে এরকম করে, মানে দুইটা প্রতিসরক মাধ্যমকে অসমান্তরাল ভাবে আটকায় দিলেই কি হবে, প্রিজম তৈরি হবে। এবং সেটা হইতে পারে ট্রাপিজয়েডাল, হইতে পারে এরকম ত্রিভুজ আকৃতি। মোট কথা হচ্ছে তাদেরকে অসমান্তরালে থাকতে হবে, আর এইভাবে হইতে পারে যে নিচের দিকে এরকম হইলো, তাহলে অসমান্তরাল হইতে হবে প্রতিসরক পৃষ্ঠটা। দুইটি অসমান্তরাল সমতল পৃষ্ঠ বা সমতল স্বচ্ছ প্রতিসরক মাধ্যম দ্বারা আবদ্ধ ক্ষেত্রটাকেই বলা হচ্ছে কি প্রিজম। প্রিজমের মধ্য দিয়ে আলো প্রবাহিত
হওয়ার সময় আলোকরশ্মির দিক পাল্টে যায়। প্রথম পৃষ্ঠ দিয়ে আলোকরশ্মিটি প্রবেশ করার সময় লম্বের দিকে বেঁকে যায়। যেহেতু দ্বিতীয় পৃষ্ঠটি সমান্তরাল নয়, সেক্ষেত্রে সেই পৃষ্ঠ আলো দিয়ে বের হওয়ার সময় লম্ব থেকে সরে গেলেও সেটি আর মূল দিকে ঘুরে যেতে পারে না। তো এখানে এই জিনিসটাকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে যদি এটাকে সমান্তরাল হইতো, মনে করো যে এটা একটা সমান্তরাল আলোক রশ্মি, এইখানে কি হচ্ছে, সরি, আলো এই দিকে কি হইলো, প্রতিফলিত হইলো, ঠিক আছে, আলো এইদিকে প্রতিফলিত হলো। তো এটা যেহেতু ঘন, কাচ মাধ্যম বলছি, তাহলে কি হবে, ঘন মাধ্যম হইলে এটা একটুখানি কি হবে, এই সরি এই দিকে যাবে, তাই না, বেঁকে যাবে। বড় করি, ঠিক আছে। ঘন মাধ্যম থেকে যখন হালকা গেল তখন প্রতিসরণ কোণের মানটা কম হয়ে গেল। এরপর এটাকে যে আবার এখানে আমরা অবিলম্ব আঁকি, এবার কি আছে, ঘন থেকে হালকা, হালকা থেকে ঘনতে আসছে, যতখানি সেই দিকে বেঁকে গেছে, এবার কি হবে, ঠিক ততখানি সে উল্টা দিকে বেঁকে যাবে, তাই না। ফলে দুইটাই দেখো, আগেরটা এবং এইটা দুইটাই প্রায় কি সমান্তরাল হয়ে গেছে, তাই কি না, একই লাইন বরাবর হয়েছে, দেখো একই লাইন বরাবর, দুইটাই দেখো প্রায় একই লাইন বরাবর হয়ে গেছে, ঠিক আছে। তাহলে প্রথমবার যতটুকু ওই দিকে বেঁকে গেছে, পরের বার ততটুকুই কি এই দিকে বেঁকে গেছে, ফলে দুইটাই সমান্তরাল হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এই দুইটা যদি কি হইতো, এরকম অসমান্তরাল হইতো, এই মাধ্যম দুইটা যদি কি হইতো, অসমান্তরাল হইতো, এবার যদি আমরা কি করি, এখানে যদি একটা, মনে করো এখানে একটা আলোক রশ্মি কি হচ্ছে, আপতিত হচ্ছে, সরি এইভাবে দেই, এইখানে একটা আলোক রশ্মি কি হলো, আপতিত হইলো, ঠিক আছে। এবং এইখানে আমরা অভিলম্ব আঁকি এখানে। তো যেহেতু এটা কি ঘন মাধ্যম, ঘন মাধ্যম হওয়ার ফলে আলোটা কি হবে, এর দিকে, অভিলম্বের দিকে বেঁকে যাবে। যাই হোক, আমরা একটু উপরে আঁকি জিনিসটাকে, এখানে নিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার আপাত, এটা অভিলম্ব। তো ঘন মাধ্যম যেহেতু, তাহলে সে কোন দিকে বেঁকে যাবে, যাওয়ার কথা ছিল কোন দিকে, এই দিকে যাইতো, কিন্তু সে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, ঠিক আছে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে এই ছবিটা। আচ্ছা দেখো, এখানে এই দুইটা অসমান্তরাল আলোক রশ্মি নিচ্ছি, তাহলে এইখানে মনে করো আলোটা এইভাবে আপতিত হইলো। তো এইভাবে আপতিত হওয়ার পর সে কোন দিকে যাবে, অভিলম্ব থেকে, যেহেতু ঘন মাধ্যম, তাহলে অভিলম্বের দিকে বেঁকে যাবে, তাই না। অভিলম্বের দিকে যখন বেঁকে যাবে, এবার যদি আমরা এখানে এটা আঁকি, এবার সে কি করবে, এবার হালকা থেকে ঘনতে গেছে, তাহলে এবার কি হবে বলো তো, অভিলম্ব থেকে দূরে সরে যাবে, অভিলম্ব থেকে সে কি হবে, এবার দূরে সরে আসলো, বুঝতে পারলা। তাহলে দেখো কি হইলো, যখন দুইটা সমান্তরাল ছিল তখন কি হয়েছে, একই দিকে গেছে বাঁকার পর, কিন্তু অসমান্তরাল হওয়ার ফলে দেখো এটা তো একদিকে বাঁকলো, পরের বার কি হলো, ওই যে ইয়েটা চেঞ্জ হয়ে গেছে, অভিলম্ব তো আর এবার কি নাই, একই, সমান্তরালের ক্ষেত্রে দুইটা অবিলম্বই কি ছিল, একই রকম ছিল। সমান্তরালের ক্ষেত্রে দুইটা, একটা অবিলম্ব ছিল কোথায়, এখানে, আর একটা অবিলম্ব ছিল এখানে, অর্থাৎ দুইটা অবিলম্ব কি ছিল, সমান্তরাল ছিল। ফলে যখন আলো এই দিকে কিছুখানি বেঁকে গেছে, পরের বার সমপরিমাণ এই দিকে বেঁকে গেছে, অর্থাৎ আগেরটা এবং পরেরটা কি হয়ে গেছে, সমান্তরাল হয়ে গেছে প্রায়, ঠিক আছে। কিন্তু এবার দেখো অবিলম্ব দুইটা সমান্তরাল না, অবিলম্ব দুইটা একটা এই দিকে আর একটা ওই দিকে, ফলে একবার এই দিকে বেঁকে গেছে, পরে আবার ওই দিকে বেঁকে না গিয়ে কি হয়েছে, এই দিকে বেঁকে গেছে। এটা যদি তোমার এটা কি হইতো, এরকম সমান্তরালই হইতো, এরকম যদি সমান্তরাল হইতো, তাহলে অবিলম্বটা কেমন হইতো, তাহলে অবিলম্বটা হয়তো এইরকম, সেক্ষেত্রে আলোটা এবার কোন দিকে বেঁকে যাইতো, এই দিকে বেঁকে যাইতো, তাই না, এই দিকে বেঁকে গিয়ে দেখো আগেরটার সমান্তরাল হয়ে যাইতো, কিন্তু সেই সুযোগটা এখানে পাইলো না। ফলে কি হয়েছে দেখো, মেইন যে আলোক রশ্মি ছিল সেটা থেকে আলোটা কতখানি অনেক বেশি বেঁকে গেল। তো দেখো, যাওয়ার কথা ছিল এই দিকে, কিন্তু সেটা গেল কোন দিকে, তাহলে মেইন আলোক রশ্মি থেকে সেটা কতখানি বেঁকে গেল, দেখো দেখো কত বেশি অ্যাঙ্গেলে বেঁকে গেল, ঠিক আছে। তাহলে এইভাবে কি হয়, প্রিজম কি করে, একটা আলোক রশ্মিকে দুইবার কি করে, বাঁকায়, এবং দুইবারই কি একই দিকে বাঁকায়।
সমান্তরাল আলোক রশ্মির ক্ষেত্রে একবার এই দিকে বাঁকে তো আর একবার কি উল্টা দিকে বাঁকে, আর এখানে দুইবারই কি একই দিকে বাঁকতেছে, যার ফলে কি হচ্ছে তোমার যার ফলে একবার এক এক রকম হচ্ছে। ঠিক আছে, ওকে। তো এইভাবে প্রিজম দিয়ে কি করা যায়, একটা আলোকে দুইবার বাঁকিয়ে তোমার অনেকগুলো সাদা আলোকে কি করা হয়, অনেকগুলো আলোকে বিভক্ত করা যায়। তার কারণ আমরা জানি যে সাদা আলোর ক্ষেত্রে প্রত্যেকটা আলোর তোমার প্রতিসরাঙ্ক ভিন্ন ভিন্ন। সেক্ষেত্রে এখানে যদি সাদা আলো যায় তাহলে প্রত্যেকটা আলো কি হবে, এক একটা আলো এই প্রথমবার তো ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে কি হবে প্রতিসরিত হবে, পরের বার কি এই অ্যাঙ্গেলের ডিফারেন্সগুলো আরো বেশি হয়ে যাবে, ফলে পরের বার প্রত্যেকটা রশ্মিকে ভিন্ন ভিন্নভাবে দেখা পসিবল হবে। এখানে অনেকগুলো রশ্মি কি হয়ে যাবে, প্রত্যেকটাই আলাদা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, দুইবার যেহেতু বেঁকে যাচ্ছে ফলে এখানে কি হবে, অনেকগুলো কালারের একটা পট্টি দেখা যাবে, অনেকগুলো কালারের একটা পট্টি দেখা যাবে। ঠিক আছে, তো এভাবেই মূলত তোমার কি হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, সরি এই যে প্রিজম কি করতেছে, অনেকগুলো আলোকে একটা সাদা আলোকে অনেকগুলো আলোতে বিভক্ত করতেছে। ঠিক আছে, এরপর বলছে পেরিস্কোপ এবং বাইনোকুলার, এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহার করা হয়। আমরা সবাই জানি সাবমেরিনে পেরিস্কোপ থাকে এবং সেই পেরিস্কোপ দিয়ে পানির নিচ থেকে পানির উপরের দৃশ্য দেখা সম্ভব। সাধারণ আয়না দিয়ে যে ধরনের পেরিস্কোপ তৈরি করা যায় তার থেকে অনেক বেশি কার্যকর পেরিস্কোপ তৈরি করা হয় প্রিজম এবং তার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দিয়ে। বাইনোকুলারের দৈর্ঘ্য কমানোর জন্য এর ভেতরে প্রিজম দিয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটানো হয়ে থাকে। তো এই যে এইখানে দুইটা রাখা হয়েছে প্রিজম, তো এইখানে কি করা আছে, তোমার একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা করে একটা কাঁচ রাখা হয়েছে। তাহলে এখান থেকে আলো ওইখানে গিয়ে এইদিকে বুঝতে পারছো এটা কিভাবে কাজ করতেছে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা আছে, তো তাহলে এখানে সেই অ্যাঙ্গেলে প্রতিফলিত হচ্ছে, আপতিত হচ্ছে, ওই একই অ্যাঙ্গেলে প্রতিফলিত হচ্ছে। ফলে এই জিনিসটা এই ফুলটাকে, যদিও বাস্তবে ফুলটাকে মনে হবে তার কাছে সেই ফুলটাকে এখানে দেখতে পাবে, কিন্তু একটা বাঁকা জিনিসকে একটা এইভাবে কি দেখা পসিবল আছে। আমরা যখন ইয়া করি টেলিস্কোপগুলোতে দেখি তখন দেখবো আমাদের অভিনেত্রটা থাকে এখানে আর অভিলম্ব থাকে কোন দিকে, এই দিকে ফোকাস করা হয়, কিন্তু আমরা দেখি এখান দিয়ে। ঠিক আছে, অনেক সময় আমাদের ইয়াগুলো এরকম থাকে যে আমরা এখান দিয়ে দেখি। তোমরা দেখবা যে ল্যাবরেটরিতে যে ইয়াগুলো আছে আমরা এখানে চোখ লাগাই, কিন্তু তোমার আমাদের স্লাইডগুলো এখানে কি করি, পেঁয়াজ বা অন্যান্য যে স্লাইডগুলো রাখি, পেঁয়াজের স্বল্পপত্র বা অন্য কিছু, দেখবা যে ওগুলো এই দিকে ফোকাস করা। ঠিক আছে, তাহলে আমরা এই দিক দিয়ে কীভাবে দেখতেছি, যদিও আমরা জানি যে আলো কি সোজা পথে চলে না। তাহলে এখানে মূলত এই মেকানিজমগুলো থাকে যে এখানে এটা ছবি তৈরি হয়, আমরা এই দিক দিয়ে দেখি। ঠিক আছে, এরকম আলো পূর্ণ অভ্যন্তরীণভাবে প্রতিফলন ঘটানো হয়, ঘটিয়ে তোমার একটা জিনিসকে এই দিকের জিনিসটাকে বাঁকাভাবে দেখা পসিবল হয়। ঠিক আছে, তো এর পরের বিষয়টা হচ্ছে লেন্স। তো লেন্স জিনিসটা কি, এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে। মূলত এখান থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন হবে। আমরা যেরকম দর্পণে আলোর কি দেখেছি, বিভিন্ন ধরনের রশ্মিচিত্র দেখেছি, ঠিক সেই রকম লেন্সের ক্ষেত্রেও কি আছে, বিভিন্ন ধরনের রশ্মিচিত্র আছে, অর্থাৎ কোথায় বস্তু থাকলে কোথায় বিম্ব তৈরি হবে। তো এই হিসাব নিকাশগুলো এখানে আছে। তো আমরা এখানে লেন্স নিয়ে একটা প্রাথমিক আলোচনাটা করে আজকের ক্লাসটা শেষ করব, আর লেন্সের বাকি জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, লেন্স কি জিনিস, দুটি বক্রতল অথবা একটি বক্রতল ও একটি সমতল দ্বারা আবদ্ধ একটি স্বচ্ছ মাধ্যমকে লেন্স বলে। লেন্সে কি থাকবে, দুটি বক্রতল থাকতে পারে অথবা একটি সমতল একটি বক্রতল থাকতে পারে, যেমন বিভিন্ন হইতে পারে। এইভাবে এইভাবে একটা বক্রতল, দুইটা বক্রতল এইভাবে একটা লেন্স হইতে পারে। দুইটা বক্রতল এইভাবে পরস্পরের সাথে সংযুক্ত থাকতে পারে, লেন্স হইতে পারে। আবার একটা সমতল এইরকম হইতে পারে, আবার কি এইরকম হইতে পারে। তো বক্রতলগুলো বিভিন্নভাবে কি করা যায়, সজ্জিত করা যায়। একটা সমতল একটা বক্রতল অথবা দুইটাই বক্রতল বিভিন্ন অ্যারেঞ্জমেন্টে যদি আমরা একটার সাথে আরেকটা যুক্ত করি এবং তাদের মধ্যে দিয়ে কি করে আলো পাস করে, তখন সেটাকে আমরা বলি
ইয়া লেন্স, ঠিক আছে। ওকে, এরপর দেখো লেন্স দিয়ে চশমা থেকে শুরু করে টেলিস্কোপ বা মাইক্রোস্কোপের মতো সূক্ষ্ম অপটিক্যাল যন্ত্রপাতি পর্যন্ত তৈরি করা হয়। ভিডিও প্রজেক্টর বা ক্যামেরাতেও লেন্স ব্যবহার করা হয়। এই অধ্যায়ে আমরা বিস্তৃতভাবে লেন্স, লেন্সের প্রকারভেদ এবং লেন্সের ধর্ম নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো আমরা যদি লেন্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করি, যে আমরা উত্তল এবং অবতল আয়না পড়ার সময় দেখেছি এই আয়নাগুলোতে প্রতিফলিত হয়ে আলো কখনো এক বিন্দুতে কেন্দ্রীভূত হয় বা অভিসারী হয়, আবার কখনো ছড়িয়ে পড়ে বা অপসারী হয় এবং সে কারণে বাস্তব বা অবাস্তব বিম্ব তৈরি হয়। এই বিম্ব কখনো ছোট কখনো বড় হয়। আয়নার এই বৈশিষ্ট্যকে নানাভাবে ব্যবহার করে বিভিন্ন ধরনের অপটিক্যাল যন্ত্রপাতি তৈরি হয়ে থাকে। তো এটা আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের কি হয়, তোমার বিম্ব তৈরি হয়, ঠিক আছে। এই তোমার লেন্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে, আয়নার ক্ষেত্রে আমরা দেখেছি যে সমান্তরাল আলোকরশ্মি কখনো আপতিত হয়ে একটা বিন্দুতে মিলে, এই লেন্সের ক্ষেত্রে একই ঘটনাগুলো ঘটে। ঠিক সেই রকম লেন্স দিয়েও নানা ধরনের যন্ত্রপাতি তৈরি হয়। আমরা সবাই লেন্স দেখেছি, তার কারণ চশমার কাজগুলো আসলে এক ধরনের লেন্স। তোমাদের মাঝে যারা চশমা ব্যবহার করো কিংবা যারা অন্যদের চশমা ব্যবহার করতে দেখেছো, তারা নিশ্চিতভাবেই লক্ষ্য করেছো যে চশমার লেন্স দুই ধরনের থাকে। এক ধরনের লেন্স দিয়ে খুব কাছের জিনিসকে একটু দূরে দেখা যায়, সাধারণত বয়স্কদের চশমার লেন্স এরকম হয়। আবার অন্য ধরনের লেন্স দিয়ে খুব দূরের জিনিসকে একটু কাছে দেখা যায়, সাধারণত কম বয়সীদের চশমার লেন্স এরকম হয়। আবার কেউ কেউ আছে দুইটাই ব্যবহার করে। তো প্রথম ধরনের লেন্সগুলো উত্তল বা কনভেক্স লেন্স বা অভিসারী, আর দ্বিতীয় ধরনের অর্থাৎ যারা কম বয়স দূরের জিনিস দেখতে পায় না, তাদের লেন্সগুলো হচ্ছে অবতল বা কনকেভ বা অপসারী লেন্স। সাধারণত তোমাদের মধ্যে অনেকেই চশমা পরে, তোমাদের যে চশমাটা তোমাদের দূরে জিনিস দেখতে সমস্যা হয় এবং এই লেন্সগুলো অবতল লেন্স, ঠিক আছে। না তোমাদের দাদি বা এরকম তোমাদের পরিবারের তোমার এইজড পারসন, যারা বয়স্ক পারসন, তাদের ক্ষেত্রে দেখবা তারা কাছের জিনিসটা দেখতে পায় না, তো তাদের জন্য উত্তল লেন্স ব্যবহার করা হয়। উত্তল লেন্সগুলোর মাঝখানের অংশ প্রান্ত থেকে পুরু হয়, আবার অবতল লেন্সের মাঝখানের অংশ প্রান্ত থেকে সরু হয়, চিত্রতে যেরকম দেখানো হয়েছে। তাহলে উত্তল লেন্স দুই প্রান্তে কি হয়, চিকন থাকে আর মাঝখানটা মোটা থাকে, আর অবতল লেন্সের দুই প্রান্তটা মোটা থাকে আর মাঝখানটা কি থাকে, চিকন থাকে। সাধারণত এরকম দুইটা গোলকের অংশ যখন এইভাবে একটা আরেকটাকে ইন্টারসেপ্ট করে তখন উত্তল লেন্স তৈরি হয়, আর যখন ইন্টারসেপ্ট করে না, দুইটা দুই দিকে থাকে আর এখানে যুক্ত করে দেওয়া হয়, তখন অবতল লেন্স তৈরি হয়। তো এইভাবে তো ছবির লেন্সগুলো দুটি গলীয় বৃত্ত দিয়ে সীমাবদ্ধ। এই দুটি গলীয় বৃত্তের ব্যাসার্ধ সমানও হতে পারে, ভিন্নও হতে পারে। দুইটা বৃত্ত একই হতে পারে, এগুলো হচ্ছে বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। তো এখান থেকে এটা হচ্ছে তোমার কি ব্যাসার্ধ। এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা দুই দিকে কি একই হইতে পারে, আবার ভিন্ন ভিন্ন হইতে পারে। কিন্তু তোমাদের এখানে যে লেন্সগুলো নিয়ে আলোচনা করা হবে তাদের দুই দিকের ব্যাসার্ধ সমান হবে, অর্থাৎ দুইটা গোলকের ব্যাসার্ধ সমান হবে, অর্থাৎ দুইটা গোলক থেকে দুইটা অংশ কেটে নিয়ে এইভাবে সংযুক্ত করা যেতে পারে, এইভাবেও সংযুক্ত করা যেতে পারে। তো এই দুইটা গোলকের ব্যাসার্ধ সাধারণত তোমাদের এখানে যে লেন্সগুলো আছে সমান সমান হবে, ঠিক আছে। তো এই যে কেন্দ্র, এগুলোকে বলা হয় বক্রতার কেন্দ্র। তাহলে এখান থেকে শুরু করে এটা হচ্ছে একটা বক্রতার কেন্দ্র, আর এখান থেকে শুরু করে এটা হচ্ছে আর একটা বক্রতার কেন্দ্র, ঠিক আছে। তো এই বৃত্তগুলোর কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে। চিত্রতে C1 এবং C2 বক্রতার কেন্দ্র। একটি গোলকীয় তল এবং একটি সীমাবদ্ধ তল দিয়ে সীমাবদ্ধ স্বচ্ছ বস্তু উত্তল বা অবতল লেন্স হতে পারে। গোলকীয় তল এবং সমতল, যেটা আমি দেখিয়েছি সমতল এবং গোল তল। একটা সমতল, এখানে তো দুইটাই গোল, কিন্তু একটা সমতল এবং একটা গোল তল মিলেও কি এরকম লেন্স হইতে পারে, এরকম লেন্স হইতে পারে, ঠিক আছে। তো তোমাদের এখানে সাধারণত এই দুই ধরনের লেন্স নিয়ে কি করা আছে, আলোচনা আছে। এটা হচ্ছে উত্তল লেন্স, এটা হচ্ছে অবতল লেন্স, ঠিক আছে। দৈনন্দিন জীবনে বা বিজ্ঞানের নানা বিষয়ে নানা ধরনের লেন্স ব্যবহার করা হয়, তবে আমাদের এই বইয়ে আমাদের আলোচনা পাতলা লেন্সের মধ্যে সীমাবদ্ধ রাখবো। পাতলা লেন্স, পাতলা লেন্স জিনিসটা কি? পাতলা লেন্স এবং পুরু লেন্সের পার্থক্য নামকরণ থেকেই
বোঝা গেলেও আমরা পার্থক্যটুকু আরেকটু পরিষ্কার করে নেই। লেন্সের প্রস্থচ্ছেদের দিকে তাকালে আমরা দেখতে পাই যদিও লেন্সের পৃষ্ঠদেশে এক ধরনের বক্রতা আছে, কিন্তু ঠিক মাঝামাঝি জায়গায় দুটি পৃষ্ঠ প্রায় সমান্তরাল। আমরা জানি সমান্তরাল পৃষ্ঠ দিয়ে আলো যাওয়ার সময় প্রতিসরণের কারণে আলোক রশ্মিটি মূল বিন্দু থেকে খানিকটা বিচ্যুত হয়ে যায়। যেমন আমরা যদি এখানে কি জিনিসটা বোঝাইতে চাইছে, যে আমরা যদি প্রত্যেকটা জায়গাতেই কি করি, এখানে যদি একটা ঢাল এই পয়েন্টের জন্য যদি ঢাল আঁকি আর এই মাঝখানের পয়েন্টের জন্য যে ঢাল আঁকি, তাহলে দেখো এটা সমান্তরাল হবে। ঠিক আছে, সমান্তরাল। তাহলে মাঝখানে এমন একটা পয়েন্ট আছে যেখানে ঢালটা সমান হবে, কিন্তু অন্য কোথাও যে কোনো জায়গায় যদি আমরা ঢাল আঁকি এগুলো কিন্তু সমান্তরাল হবে না। শুধুমাত্র মাঝখানের একটা পয়েন্ট আছে, এক জোড়া পয়েন্ট আছে, যে এক জোড়া পয়েন্ট দিয়ে যদি আমরা ওই লেন্সের ঢাল আঁকি তাহলে সমান্তরাল হবে। ঠিক আছে, আর আমরা জানি যে সমান্তরাল পয়েন্ট দিয়ে সমান্তরাল দর্পণের ক্ষেত্রে একটু আগেই আমরা দেখাইলাম, যে একটা বক্সের ক্ষেত্রে আমি দেখাইলাম তোমাদেরকে, যখন এরকম সমান্তরালের মধ্যে দিয়ে আলো যায় তাহলে সেই আলোটা কি হয় না, সেই আলোটা বাঁকে না, এইদিকে যতখানি বাঁকে পরের বার কি হয় ঠিক ততখানি বেঁকে গিয়ে সমান করে দেয়। অর্থাৎ আলো একই সমান্তরালে থাকে কিন্তু পথটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, আলোটা কি থাকে একই সমতলে যায়, শুধু পথটা চেঞ্জ হয়ে যায়। মানে মানে পথটা চেঞ্জ হয় কিন্তু ডিরেকশনটা কি থাকে, সেম থাকে, অর্থাৎ তারা পরস্পরের সমান্তরাল থাকে। তো এই রকম তোমার যে, তো এই জন্য এখানে বলতেছে যে দুই সমান্তরাল পৃষ্ঠ দিয়ে আলো বের হওয়ার সময় আলো কি হয় খানিকটা মূল রশ্মি থেকে বিচ্যুত হয়ে যায়। অর্থাৎ একই ডিরেকশন থাকে, ডিরেকশনটা একই থাকে, কিন্তু দেখো সে পথটা চেঞ্জ করে ফেলছে, সমান্তরাল হয়ে অন্য পথে যায়। ঠিক আছে, তো লেন্সটি যত পুরু হবে আলোক রশ্মিটি মূল রশ্মি থেকে তত বেশি দূরে সরে যাবে। অর্থাৎ যদি এটা কি হয় এইরকম হয় তাহলে দেখবো যে খুব বেশি বেঁকে দেওয়ার সুযোগ পাবে না, কিন্তু এটা যদি অনেক মোটা হয় তাহলে দেখবো অনেক বেশি বেঁকে যাবে। যেমন আমরা যদি এখানে এটা দেখার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে এখানে দেখবা যে আমরা যদি দাগটা নিই তাহলে দেখো কতখানি বেঁকে গেছে, তাই না? এবার ওই একইভাবে যদি এখানে আমরা আঁকার চেষ্টা করি, এখানে দেখবা খুব বেশি বাঁকে নেই, সামান্য, বা এটা এতটাই যে বাঁকে নেই বললেই চলে। ঠিক আছে, খুবই সামান্য বেঁকে গেছে, বুঝতে পারছো? তো যত বেশি চিকন হবে দুই রশ্মিটা তত বেশি কি হবে, কম বেঁকে যাবে, দুই রশ্মির দূরত্বটা তত বেশি কম হবে। ঠিক আছে, এই জন্য এই যে এই ঘটনাটাকে এটাকেই বলা হচ্ছে স্থূল মধ্য। এইটা দিয়েই তোমার স্থূল মধ্য এবং তোমার এখানে দেখো দুই বিন্দুর দূরত্ব কম, এখানে যদি আমরা আঁকি আর এখানে যদি আঁকি তাহলে কি হচ্ছে, অনেক বেশি হচ্ছে। তো তো পাতলা লেন্স বলতে বোঝাচ্ছে এই যে দুই দিকের যে উঁচু বিন্দু আছে এই দুইটা বিন্দুর ডিস্টেন্স কম। ঠিক আছে, আমরা আমাদের যে লেন্সগুলো ব্যবহার করছি এদের বক্রতাটা অনেক কম, ফলে বোঝাই যায় না, অনেক সময় খালি চোখে বোঝাই যায় না যে এগুলো কি তোমার বাঁকা, এগুলো লেন্স, তাই না? অনেক সময় আমাদের কাছে এটা সমান্তরালই মনে হয়। যদি সমান্তরাল পৃষ্ঠ দুটি খুব কাছাকাছি হয় তাহলে আমরা ধরে নিতে পারি মূল আলোক রশ্মি যে দিক দিয়ে এসেছে মোটামুটি সেদিক দিয়েই গেছে। যেমন এই ছবিতে আমি দেখিয়েছি যে দেখো দুইটা প্রায় একই দিক দিয়েই চলে গেছে। ঠিক আছে, এটার কোনো বিচ্যুতি হয় নাই। যেসব লেন্সের বেলায় তার কেন্দ্র দিয়ে আলোক রশ্মি যাওয়ার সময় ধরে নেওয়া যায় রশ্মিটির দিক অপরিবর্তিত আছে সেই সব লেন্সকে পাতলা লেন্স বলে। অর্থাৎ এই যে আলো এই মিডিল যে এখানে গেছে এটা মোটা অনেক, দেখো এই দিক দিয়ে আলো গেলে বের হওয়ার সময় অনেক বেশি অ্যাঙ্গেলে ডিস্টেন্সটা কি কতখানি হয়ে গেছে, কিন্তু এটা খুবই পাতলা, এটা প্রায় সোজাসুজি চলে গেছে, ধরে এটাও অনেক পাতলা মনে করা হবে সোজাসুজি চলে গেছে। যদিও বাস্তব দিক দিয়ে আমরা যদি অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি হিসাব করি তাহলে সামান্য একটু বেঁকে অবশ্যই যাবে, কিন্তু ওটা কি অতটা বেশি ধর্তব্য নয়। ঠিক আছে, কিংবা অন্যভাবে বলতে পারি পাতলা লেন্সের মাঝখানে যে বিন্দু দিয়ে আলোক রশ্মি যাওয়ার সময় বেঁকে যায় না সেটি হচ্ছে লেন্সের কেন্দ্র বা লেন্সের আলোকীয় কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার। তাহলে এই পাতলা লেন্সগুলোর মাঝখানে এমন একটা পয়েন্ট আছে
যে পয়েন্ট দিয়ে আলো, যেমন এখানে এরকম কোনো পয়েন্ট নাই, কিন্তু পাতলা লেন্সের মাঝখানে এই পয়েন্ট দিয়ে আলো গেলে কি হবে না, আলোটা বাঁকবে না, কিন্তু এই পয়েন্ট দিয়ে যদি যায় তাহলে কিন্তু সেটা বেঁকে যাবে। তো পাতলা লেন্সের মাঝখানে এমন একটা পয়েন্ট আছে যে পয়েন্ট দিয়ে আলো গেলে আলোটা বাঁকে না, এটাকে বলা হয় আলোক কেন্দ্র। ঠিক আছে, এরপর হচ্ছে অবতল লেন্স। উত্তল এবং অবতল অবতল আয়না আলোচনা করার সময় আমরা প্রথমে উত্তল আয়না নিয়ে আলোচনা করেছিলাম। লেন্সের বেলায় আমরা প্রথমে অবতল লেন্স নিয়ে আলোচনা করি, কারণ উত্তল আয়নায় যে ধরনের প্রতিবিম্ব তৈরি হয় অবতল লেন্সে একই ধরনের প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে ওখানে উত্তল লেন্সে যেটা তৈরি হয় অবতল দর্পণে যে বিম্বগুলো পাইছিলাম, এখানে উত্তল লেন্সে ঠিক সেই বিম্বগুলো আমরা পাবো। উত্তল আয়নার বেলায় আমরা দেখেছিলাম সেখানে সমান্তরাল আলো পড়লে সেটি প্রতিফলিত হওয়ার সময় চারদিকে ছড়িয়ে পড়ে। অবতল লেন্সের বেলায় এরকম হবে, আলো কি হবে, সমান্তরাল আলোগুলো এক জায়গায় পড়লে সেটা প্রতিসরিত হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়বে। ঠিক আছে, তো তো আমরা যদি আলোচনার মধ্যে ঢুকে যাই তাহলে এখানে অনেক বেশি আলোচনা আছে। তো আমরা সংজ্ঞাগুলো শুধু পড়লাম, মূল বিন্দু পড়লাম, কিন্তু অ্যাকচুয়ালি উত্তল দর্পণ এবং অবতল দর্পণ এখানে আয়নার সাথে এদের সম্পর্কটা কি, এই আলোচনাটা আমরা কি করব পরের ক্লাসে বিস্তারিত দেখব। ঠিক আছে, এবং এখানে এই যে আয়নার সাথে মিল রেখে রেখে আমরা দেখানোর চেষ্টা করব যে লেন্সের ক্ষেত্রে রশ্মি চিত্রগুলো কিভাবে তৈরি হয়, কিভাবে বিম্ব তৈরি হয়। ঠিক আছে, তো আমরা আবার আয়না এবং লেন্স এই দুইটাকে কি করব একসাথে আলোচনা করে যাতে তোমাদের মনে থাকে সেইভাবেই কি করব দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত থাক, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।